আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্লাস 11 সবাইকে জুম্মা মোবারক। রমজান মাসের তৃতীয় জুম্মায় তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর, ট্রু ট্রু অনেকদিন পর। লাস্ট ক্লাসে আমি থাকতে পারি নাই কোনো একটা বিচিত্র কারণে। তো আমরা অলরেডি 8টা লেকচার শেষ করছি এই একটা চ্যাপ্টারের উপরে। আরো এরকম 8-9টা থাকবে, মানে হিউজ একটা চ্যাপ্টার। এবং আমরা শুরুতেই একটা কথা বলছিলাম যে যারা এই চ্যাপ্টার ভালো পারবে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন নামক চ্যাপ্টারটা যে ফার্স্ট টু লাস্ট একদম A to Z শিখে ফেলতে পারবে, সে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি কেমিস্ট্রি বুঝি। মনে পড়ছে কথাটা? মনে আছে? এই কথাটুকু আমি বলছিলাম। এবং তোমরা যখন অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার পড়া শেষ করবা তখন দেখবা যে রসায়নের অনেকগুলা অজানা প্রশ্ন তোমরা জেনে গেছো বা তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারতেছো। ঠিক আছে? তো আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলোতে পর্যাবৃত্ত ধর্মগুলো নিয়ে আলোচনা করছি। তারপরে তোমার গ্রুপগুলো নিয়ে আলোচনা করছি, গ্রুপ 13 থেকে 18। এই গ্রুপগুলোর মধ্যে মৌলগুলা যারা ছিল তাদের নানান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি, তাই না? তোমরা খাতাটা একটু উল্টায় পাল্টায় দেখবা, বুঝছো? ক্লাসে আসার অ্যাটলিস্ট 15 মিনিট আগে ওই ক্লাসের খাতা নিয়ে বসবা, ঠিক আছে? অ্যাটলিস্ট প্রত্যেকটা ক্লাসের আগে তোমাদের একটা মানসিক প্রিপারেশন থাকতে হবে যে আমরা কি শিখতে যাচ্ছি, আমরা যে টিচারের সামনে দাঁড়াবো আমরা তার কথা বোঝার মতো অ্যাবিলিটি আমরা অর্জন করলাম কিনা, ঠিক আছে? অতটুকু প্রিপারেশন কিন্তু তোমাদেরকে নিয়ে আসতে হবে। এবং যারা এই কাজগুলো করবা দেখবা তাদের ক্লাসের আউটপুট, মানে তাদের জন্য ক্লাসের আউটপুট অনেক বেড়ে যাবে, বুঝছো? তোমরা যা শুনতেছো আর কতটুকু মাথায় প্রসেসিং করতে পারতেছো এটা ডিপেন্ড করবে যে তুমি কতটুকু প্রিপেয়ার হয়ে ক্লাসে ঢুকছো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর আগের ক্লাস করতে পারো নাই কোনো সমস্যা নেই, আসলে আগের ক্লাসটা তোমাদের জাস্ট কিছু প্র্যাকটিস করানো হয়েছে, মানে মেইন ক্লাসের যে ফ্লো ছিল, মেইন টপিকগুলা ওই লাস্ট ক্লাসে পড়ানো হয়নি। তোমাদের প্রশ্নের উত্তর বেসিসে ক্লাসটা নেওয়া হয়েছিল। তো যাই হোক, গত ক্লাস বা আগের একটা ক্লাস করো নাই কোনো সমস্যা নেই, আজকের ক্লাসটা বুঝতে পারবা, ঠিক আছে? এবং আজকের ক্লাসে আমরা অফিসিয়ালি রাসায়নিক বন্ধনে প্রবেশ করতেছি। তাহলে দেখো আমরা কোন সিরিয়ালে আগাচ্ছি, তোমরা একটু সিরিয়ালটা দেখো। আমরা শুরু করছিলাম পর্যায় সারণী দিয়ে। একটু মিলাও, হ্যাঁ, আমার কথার সাথে তোমাদের পড়াগুলো মিলাও। আমরা পর্যায় সারণী দিয়ে শুরু করছিলাম, তাই না? পর্যায় সারণীর খুঁটিনাটি আমরা শুরুতে শেষ করছি। তারপর কি ছিল? এই পর্যায় সারণীর বৈশিষ্ট্য, তার মৌলগুলার বৈশিষ্ট্য, গ্রুপ ভিত্তিক সম্পর্ক, এই গ্রুপগুলো নিয়ে আমরা আলোচনা করছি। গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে মৌলগুলার যে বৈশিষ্ট্য ছিল। তারপরে পর্যাবৃত্ত ধর্মগুলো নিয়ে আলোচনা করছি। পর্যাবৃত্ত ধর্ম, তাই না? পর্যাবৃত্ত ধর্মগুলো একদম A to Z শেষ হয়েছে। আমি যদি ভুল না করে থাকি A to Z শেষ হয়েছে। এবং চিন্তা করে দেখো ওইখানে আমরা ইলেকট্রন আসক্তি, তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি, এগুলা বেসিক পড়ানোর পাশাপাশি দুই একটা ম্যাথের আইডিয়াও দিয়ে গেছিলাম, তাই না? যে কিভাবে আমরা ম্যাথটা সলভ করব, যে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে ওটা ধরে কিন্তু আমরা ম্যাথটা সলভ করতে পারি। লাস্ট ক্লাসেও এরকম দুই একটা ম্যাথ আমি করাতে বলছিলাম, তোমরা আশা করি ওগুলা বুঝতে পারছো, ঠিক আছে? পর্যাবৃত্ত ধর্ম শেষ হয়েছে। একটা জিনিস আমি গ্যাপ রাখছিলাম, সেটা ছিল ডি ব্লক মৌল। কারণ ডি ব্লকটা শেখার জন্য তোমাদের কি কি জানা লাগবে আমি দেখাচ্ছি। এই ডি ব্লকটা, এটা একটা হিউজ পোরশন, ডি ব্লক মৌল। তো এটার জন্য তোমাদের আরো বেশ কিছু তথ্য জেনে আসতে হইতো, বুঝছো? তো আমি ওইটা আপাতত রেখে দিছি। তো ডি ব্লক মৌল জানার জন্য তোমাদের যা জানতে হবে সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। কারণ ওই ডি ব্লকের মধ্যেই আমরা জটিল যৌগ পড়াবো, বুঝছো? জটিল যৌগ পড়াবো। ওই জটিল যৌগের মধ্যে নানান ধরনের বন্ধন নিয়ে আলোচনা আসবে, সংকরায়ন নিয়ে আলোচনা আসবে, ঠিক আছে? তো নানান আলোচনা চলে আসবে, যার জন্য এখন আমাদের জানতে হবে রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধনের ভেতরে তোমাদেরকে আমরা পড়াবো ভ্যালেন্স বন্ড থিওরি, সংকরায়ন মতবাদ, হাইব্রিডাইজেশন পড়াবো। হাইব্রিডাইজেশনের পর মলিকিউলার অরবিটাল থিওরি পড়াবো, বুঝতে পারছো? তো ধরো যে আজকের ক্লাসটা রাসায়নিক বন্ধন নিয়ে হবে, তারপরে নেক্সট দুইটা ক্লাস হবে
সংকরায়ন এবং মলিকিউলার অরবিটাল থিওরি নিয়ে। ঠিক আছে, এরপরে আমরা ঢুকবো হইল জটিল যৌগে, মানে হচ্ছে ডি ব্লক মৌলের ভেতরে। কারণ এইগুলা জানার পরেই তুমি তখন শুধুমাত্র জটিল যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ড জানতে পারবা। ঠিক আছে, সো আজকে আমরা শেখাবো তোমাদেরকে রাসায়নিক বন্ধন কত প্রকার, কি কি, কিভাবে রাসায়নিক বন্ধন তৈরি হয়, অরবিটালের ওভারল্যাপিং গুলো কিভাবে হয়, এই ভ্যালেন্স বন্ড থিওরি কি, তারপর লুইস ডট স্ট্রাকচার লাস্ট ক্লাসে তোমরা পড়ছো, আজকে আমি আরেকটু দেখাই দিব, কোনো প্যারা নাই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা সংকরায়ন নিয়ে আলোচনা করব, তারপরে আমরা এমওটি নিয়ে আলোচনা করব, এরপরে আমরা যাব জটিল যৌগের কাছে, এরপরে আমরা যাব জটিল যৌগের কাছে। ঠিক আছে, জটিল যৌগ শেষ করার পর, জটিল যৌগ শেষ করার পর আমরা আলোচনা করব পোলার আয়ন পোলারিটি, পোলার আয়ন পোলারিটি লিখে নাও, পোলার আয়ন পোলারিটি, এবং সর্বশেষ হচ্ছে অজৈব যৌগের নামকরণ। এই হলো ওভারঅল এই চ্যাপ্টারের একটা সামারি, বুঝতে পারছো? তো তোমরা যখন সংকরায়ন পড়বা দেখবা যে আসলে মজাটা কি, তখন তুমি যৌগটাকে ভিজুয়ালাইজ করতে পারবা নিজের চোখে। তোমার ব্যাক ইন মাইন্ডে তুমি একটা যৌগকে তুমি কল্পনা করতে পারবা এই যৌগটা কেমন, ওটা সংকরায়ন তত্ত্বের মধ্যে থাকবে। এরপরে আমরা আরো ভেতরে ঢুকে যাব মলিকিউলার অরবিটাল থিওরিতে। ওইটা জানার পর, ওইটা যদি আমি বিস্তারিত পড়াবো না এখন, ওইটা পড়াবো অ্যাডমিশনে যে। ঠিক আছে, এমওটি আমরা অ্যাডমিশনে যে বিস্তারিত পড়াবো, এখন সংকরায়ন পর্যন্তই সীমাবদ্ধ থাকবো, এমওটি অল্প একটু টাচ করব, এরপরে ঢুকে যাব জটিল যৌগে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছি সবাই একবার লিখে দাও, লিখে ফেলো। সবুজ চন্দ্র, থ্যাংক ইউ। রাকিবুল ভাই খুব অসুস্থ, তাই নিয়ে ক্লাস করতে আসলাম। এই ডেডিকেশনটুকুই তো আমরা চাই। গুড মর্নিং মাইমুনা, এই ডেডিকেশনটুকু চাই। আব্দুল্লাহ, বরিশালে দাওয়াত দিয়েছিস আমাকে, ইনশাল্লাহ আল্লাহ যখন সুযোগ দিবেন, সময় দিবেন, তখন ইনশাল্লাহ আমরা যাব। ইয়েস, আজকের ক্লাসে আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করবো। ফাতিমা, ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। রাসায়নিক বন্ধন। তো আমি বলবো যে আজকের ক্লাসে তোমাদের খুব বেশি কিছু লিখতে হবে না, আমি যখন স্লাইডটা দিয়ে দিব তখন তোমরা লিখবা। ঠিক আছে, কারণ আজকের স্লাইড বিশাল বড়, আমি অধিকাংশ জায়গায় লিখে পড়াবো, আর বাকিটুকু তোমাদেরকে আমি পড়ার জন্য দিয়ে দিব। যেমন আমি একটু দেখাই, দেখো রাসায়নিক বন্ধন কাকে বলে, এই রাসায়নিক বন্ধনের প্রকারভেদ সুন্দর করে লিখতে হবে। এগুলা তোমাদের আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, এই বন্ধনগুলো কিভাবে তৈরি হয় 9 10-এ তোমরা জেনে আসছো, আরেকবার যাতে অ্যাক্টিভ রিকল হয়। ঠিক আছে, অ্যাক্টিভ রিকলের জন্য আমি এগুলা দেখাইলাম, আই থিংক মনে আছে তোমাদের। এই তো আয়নিক বন্ধন গঠনের শর্ত, এই যে আয়নিক বন্ধন এর বৈশিষ্ট্য, আয়নিক যৌগগুলোর বৈশিষ্ট্য, দেখছো কত কিছু এখানে, অনেক কিছু। তারপরে আমরা সমযোজী বন্ধনে যাব, সমযোজী বন্ধন ব্যাখ্যা করার জন্য অনেকগুলা থিওরি আছে, এই থিওরিগুলা আমরা এক এক করে আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র এই ভিভিটি পর্যন্তই থাকবো। ঠিক আছে, আর সংকরায়ন তত্ত্বগুলা পরের ক্লাসে। এই যে সমযোজী বন্ধন কেমনে তৈরি হয়, অষ্টক তত্ত্ব, 2 এর নিয়ম, এই যে অষ্টক তত্ত্ব দিয়ে আমরা এই যে যৌগের গঠন ব্যাখ্যা করব, কিছু ব্যতিক্রম দেখাবো, অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ, যোজনী বন্ধন মতবাদ বা ভ্যালেন্স বন্ড থিওরি, এই যে 2 এর নিয়ম, 8 এর নিয়ম, অনেক কিছু থাকবে, অনেক কিছু, অনেক কিছু। IF7 এর গঠন, তোমাদের কিছু চিন্তার খোরাক থাকবে এখানে। এই তো, তারপরে আমরা সিগমা বন্ধন পাই বন্ধনের কাছে যাব। ঠিক আছে, পাই বন্ধনের শক্তিমত্তা, তারপরে হচ্ছে এদের পার্থক্য, সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ বন্ধনের পর থাকবে হইল গিয়ে তোমাদের ধাতব বন্ধন, ধাতব কেলাসের বৈশিষ্ট্য, তারপরে এই তো হইলো একদম 66 পেজের স্লাইড, 66 পেজেস, হিউজ হিউজ। আচ্ছা, ভিএসইপিআর থিওরি আজকে না, এটা সংকরায়নে। ভিএসইপিআর থিওরিটা থাকবে সংকরায়নের মধ্যে, তোমাদেরকে বুঝতে হবে কোন জিনিসটা কোন জায়গায় আছে, বুঝছো? কারণ টপিক এত বেশি আর এত অগোছালো টপিক এই বইটাতে,
যে আমাদের এগুলা মানে বুঝতে বুঝতেই অনেক সময় চলে যায় যে কোন টপিক কোথায় আছে। সো কোনো প্যারা নাই, আমরা ওইভাবেই তোমাদেরকে পড়াই দিব। আমি প্লেসমেন্ট গুলা দেখাই দিব যে কোন টপিকটা কোথায় পড়তে হবে। যেমন এই ভিএসসি পেয়ার থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এই থিওরিটা আমরা পড়বো শঙ্করায়ন মতবাদের পরে, শঙ্করায়ন পড়ানোর পরে যে এটা আমরা শিখবো, ঠিক আছে? সো এটা নিয়ে আপাতত চিন্তা নাই। ওকে, শুরু করলাম। রাসায়নিক বন্ধন বলতে বোঝায় পরমাণু সমূহ যে বলের সাহায্যে, যে আকর্ষণ বলের সাহায্যে নিজেদের সাথে যুক্ত হয়ে একটা অণু গঠন করে, তাকেই বলা হয় রাসায়নিক বন্ধন। যেমন ভাইয়া এই যে হাইড্রোজেনের একটা যোজনী আছে, এই হাইড্রোজেনের আরেকটা যোজনী আছে, তারা যখন সেপারেট থাকে তখন তাদের মনে থাকে অনেক দুঃখ। এই সেপারেটেড, সেগ্রিগেটেড, আইসোলেটেড থাকতে তাদের পছন্দ না, কারোরই অ্যাকচুয়ালি পছন্দ না, তাই না? আল্টিমেটলি তোমরা এত পরিশ্রম কেন করতেছো ভাইজানেরা বলো তো? দিন শেষে তোমরা কি করবা? একটা পরিবার তৈরি করবা, তাই না? সেই পরিবারে তোমাদের বউ বাচ্চা আব্বা আম্মা সবাই থাকবে, অর্থাৎ সবাই মিলে একটা বন্ধনে আবদ্ধ হয়ে যাব আমরা। সো পৃথিবীর সবাই চায় এরকম বন্ধনে আবদ্ধ থাকতে। বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তাদের মধ্যে স্ট্যাবিলিটি বৃদ্ধি পায়, এখান থেকে এনার্জি নির্গত হয়। খেয়াল করবা, যখন এই বন্ধন তৈরি হবে তখন কি হবে? সেখান থেকে ভাইয়ারে এনার্জি নির্গত হবে। এনার্জি বা শক্তি কি হয়? নির্গত হয়। এটা আমরা আরো বিস্তারিত পড়াবো চতুর্থ অধ্যায়ে, যে কেমনে এই বন্ধনগুলা তৈরি হয়। বুঝছো? যখন বন্ধন তৈরি হয় তখন এনার্জি রিলিজ হয়, তখন ওই যৌগটা স্টেবল হয়ে যায়, এই জন্যই যৌগের অস্তিত্ব থাকে। আর যখন এই বন্ধনটাকে ভাঙার চেষ্টা করবা, ইলেকট্রনগুলোকে দূরে দূরে নিয়ে যাবা, তখন আবার শক্তি দিতে হবে। ওইটা মনে রাখবা, ইলেকট্রন উপরে গেলে শক্তি দিতে হবে, উপর থেকে নিচে গেলে শক্তি নির্গত হবে। ওইভাবে তোমরা মিলঝিল রেখে পড়বা, ঠিক আছে? তো যখনই বন্ধনটা তৈরি হবে, শক্তি নির্গত হবে, তাদের মধ্যে একটা আকর্ষণ বলের তৈরি হবে। ওটা কি আমরা বলি ভাইয়া কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন, ঠিক আছে? এখন এই বন্ধন কত ভাবে তৈরি হয় তার উপরে ভিত্তি করে আমরা একটা ক্লাসিফিকেশন তৈরি করছি। খেয়াল করে দেখো, কিছু আছে শক্তিশালী বন্ধন, ভেরি স্ট্রং, তাদেরকে ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, অথবা তারা যখন তৈরি হয় তখন অনেক বেশি শক্তি নির্গত হয়। কথা কিন্তু একই, বন্ধন তৈরি হলে শক্তি নির্গত হয়, অর্থাৎ যত বেশি শক্তি নির্গত হবে ওই বন্ধন তত বেশি শক্তিশালী হবে। কারণ কি? বেশি শক্তি নির্গত হয়েছে, তাকে ভাঙার জন্য ওই পরিমাণে শক্তি আবার দিতে হবে, অনেক বেশি শক্তি লাগবে ওই বন্ধনটাকে ভাঙতে। তাই ওটাকে আমরা বলতেছি ভাইয়া স্ট্রং বন্ড, ঠিক আছে? খুব শক্তিশালী বন্ধন। এই শক্তিশালী বন্ধনগুলা কারা? তারা হইলো আয়নিক বন্ধন, তারা হইলো সমযোজী বন্ধন, তারা হইলো সন্নিবেশ বন্ধন, এবং তারা হইলো ধাতব বন্ধন, ঠিক আছে? মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। এই প্রত্যেকটা বন্ধন আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আর দুর্বল বন্ধনদেরকে আমরা একদম সবার লাস্টের ক্লাসে, নামকরণের আগের লেকচারে আমরা আলোচনা করব। সেই দুর্বল বন্ধন দুইটা কারা? তারা হচ্ছে ভাইয়া হাইড্রোজেন বন্ধন, যেটা পরীক্ষায় 100% ইম্পর্টেন্ট। তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করে দেখবা। আমরা অলরেডি এমসিকিউ, সিকিউ এবং অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসগুলো নিয়ে নিছি মানে হচ্ছে আমি রেকর্ড করে ফেলছি অলরেডি। সেইখানে তোমাদেরকে আমি দেখাইছি হাইড্রোজেন বন্ধন থেকে কি পরিমাণে প্রশ্ন আসছে প্রিভিয়াস এইচএসসি এবং অ্যাডমিশন গুলাতে। সো এটা আমরা বিস্তারিত আলোচনা করবো অন্য একটা ক্লাসে। তো আজকে আমাদের আলোচনার বিষয় 9-10 এর টপিক গুলাই। এই টপিক গুলো তোমরা এসএসসি তেই অনেকটুকু শিখে আসছো, আমরা আরো ডিপে যেয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। সো আল্লাহর নামে আয়নিক বন্ধন দিয়ে শুরু করতেছি। তোমরা জানো কিনা ভাইয়া, আয়নিক বন্ধনের অপর নাম হচ্ছে তড়িৎযোজী বন্ধন, ঠিক আছে? বইয়ের কত থেকে কত পৃষ্ঠা, আসলে বই একটা না, তো এই জন্য আমি আর এখানে আর বলি না যে বইয়ের কত থেকে কততম পৃষ্ঠায়। তোমরা একটু টপিক গুলা খুঁজে নিবা। আমি কোনো স্পেসিফিক বই ধরে পড়াচ্ছি না, আমার টপিকের মধ্যে, আমার ক্লাস টপিকের মধ্যে তুমি সবগুলা বইয়ের তথ্য পেয়ে যাবা। এখানে গুহ স্যারের বইয়ের তথ্য সব থেকে বেশি আছে, হাজারি নাক স্যারের বইয়ের তথ্য আছে, আহসানুল কবির স্যারের বইয়ের তথ্য আছে, লিঙ্কন স্যারের বইয়ের তথ্য আছে, স্বপন কুমার মিস্ত্রি স্যারের বইয়ের তথ্য পর্যন্ত আমি তোমাদেরকে পড়ায় দিই। ওকে, সো আয়নিক বন্ধনের অপর নাম কি ভাইয়া? তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন অর্থাৎ এটা এমন একটা বন্ধন যেখানে তড়িৎ যোজনী কাজ করে। ভাইয়া তড়িৎ যোজনী মানে কি? অর্থাৎ সোডিয়ামের যোজনী যদি জিজ্ঞেস করি তোমরা বলবা যে ভাইয়া সোডিয়ামের আসলে যোজনী হয় না, কারণ সোডিয়াম একটা ধাতু, ধাতু তো ইলেকট্রন শেয়ারই করে না, তাহলে তার যোজনী কেমনে হবে? ভ্যালিড একটা প্রশ্ন। সো ধাতুগুলার যেটা হয় সেটা হচ্ছে তড়িৎ যোজনী। ধাতু ডিরেক্ট কোনো যোজনী হয় না, যেটা হয় সেটা হচ্ছে তড়িৎ যোজনী। সো এই তড়িৎ যোজনী শেয়ার করার মাধ্যমে যে বন্ধন হয় তাকে বলা হয় তড়িৎযোজী বন্ধন। সো সোডিয়ামের তড়িৎ যোজনী হচ্ছে +1, আর ক্লোরিনের তড়িৎ যোজনী ভাইয়া -1। এই যে +1 এবং -1 তারা একসাথে যুক্ত হয়ে
যে যৌগ তৈরি করে তাদেরকে বলা হয় তড়িৎযোজী বন্ধন, বা অন্য কথায়, সহজ কথায় আয়নিক বন্ধন। অর্থাৎ দুইটা আয়নের মধ্যে যে বন্ধন তৈরি হয় তাদেরকে আমরা বলি আয়নিক বন্ধন, তাই না? সহজ কথা। সো ধাতব এবং অধাতব মৌলের রাসায়নিক বিক্রিয়াকালে ধাতুর পরমাণুর বহিস্তর থেকে অধাতুর পরমাণুর বহিস্তরে এক বা একাধিক ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার মাধ্যমে সৃষ্ট ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের উদ্ভব হয়, এবং সেই আকর্ষণ বল দ্বারা যে বন্ধন তৈরি হয় তাকে আয়নিক বন্ধন, বা অপর নাম হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা তড়িৎযোজী বন্ধন। ধাতব পরমাণু এবং অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন স্থানান্তরের ফলে তারা নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে, এটা আমরা সবাই জানি। স্বপন কুমার মিস্ত্রি আমাদের কেমিস্ট্রি টিচার, ইয়াস আজমাইন হোসেন তোমাদের সেন্ট জোসেফের টিচার। এখানে নকিব আছে মনে হয়, আহমেদ নকিব, ওই বেশ কয়েকটা ছেলে পেলে সেন্ট জোসেফের আসতে দেখলাম। হ্যাঁ, মিস্ত্রি স্যার হচ্ছে সেন্ট জোসেফের টিচার, আর গুহ স্যার ছিলেন নটরডেমের টিচার, আর বাকিরা ইউনিভার্সিটির টিচার। ওকে, সো আয়নিক বন্ধন কেমনে তৈরি হলো? এইভাবে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে, ঠিক আছে? সোডিয়ামের সর্বশেষ বহিঃস্তরে একটা ইলেকট্রন ক্লোরিনের সর্বশেষ শক্তিস্তরে দিয়ে দিছে। সো এইভাবে, এটা আর আমরা বিস্তারিত ভাবে এরকম পড়াবো না, 19 এ দেখে আসছো, জাস্ট একবার একটু চোখ বুলায় নাও। আশা করি চোখ বুলাইছো। তড়িৎ যোজনী অনুযায়ী তোমার মৌল সিলেক্টেড হবে, তাই না? সো অক্সিজেনের তড়িৎ যোজনী 2 -2, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই দুইটা সোডিয়াম এই ক্ষেত্রে কাজ করবে। একটা ক্যালসিয়াম, এর তড়িৎ যোজনী 2 +2, তাই না? সে দুইটা ইলেকট্রন দিতে পারবে, তাই দুইটা ক্লোরিন তার সাথে যুক্ত হবে। তো এইভাবে ক্যালসিয়াম ক্লোরাইড যৌগ তৈরি হয়, এটা আমরা জানি। সো শর্ত তিনটা আমাদের একটু ভালো করে জানতে হবে, যেটা 9-10 এ আমরা তেমন একটা আলোচনা করি না। যেমন দেখো, আয়নিক বন্ধন গঠনের জন্য নিম্নোক্ত তিনটা শর্ত ফুলফিল করতে হবে। প্রথম মৌলটা বা ধাতুর যে বৈশিষ্ট্য সেটা হলো নিম্ন আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি যত কম হবে ধাতব আয়নিক বন্ধন তত শক্তিশালী হবে। কথাটা মনে রাখো, মাথায় একদম ঢুকায় রাখো, ইম্পর্টেন্ট কথা। ধাতুর আয়নীকরণ শক্তি যত কম, ধাতব বৈশিষ্ট্য তত বেশি, সরি আয়নিক বৈশিষ্ট্য তত বেশি। আমি কিন্তু প্রশ্ন করব যে কোন যৌগটার আয়নিক বৈশিষ্ট্য কত বেশি? সো আয়নীকরণ শক্তি যত কম, আয়নিক বৈশিষ্ট্য তত বেশি। বুঝছো? আয়নীকরণ শক্তি কম মানে সে ইজিলি ইলেকট্রনটা দিয়ে দিতে পারবে, খুব সহজেই ইলেকট্রনটা দিয়ে দিতে পারবে, এই জন্যই তার আয়নিক বৈশিষ্ট্য বেড়ে যায়। ঠিক আছে, খুব সহজে যেহেতু আয়ন তৈরি করতে পারে সেই জন্য। দ্বিতীয় মৌলটা যাকে আমরা বলতেছি অধাতু, অধাতুর ইলেকট্রন আসক্তি উচ্চ। অধাতুর ইলেকট্রন আসক্তি যত বেশি হবে ওই যৌগের আয়নিক বৈশিষ্ট্য তত বেশি হবে। এর কারণ কি? কারণ সে তত এনার্জি দিয়ে ইলেকট্রনটাকে নিচের দিকে টেনে আনতে পারবে, টেনে এনে ঋণাত্মক হয়ে যেতে পারবে। এগুলো অনেক সহজ, ইয়েস, এগুলাই বুঝতে হবে। হ্যাঁ, এবং গঠিত আয়নিক যৌগের ল্যাটিস শক্তি। এখানে আরেকটা প্রশ্ন চলে আসছে ভাইয়া, ল্যাটিস শক্তি। আচ্ছা, আয়নিক বৈশিষ্ট্য মানে কি? আয়নিক যৌগের বৈশিষ্ট্য ভাই। আয়নিক যৌগগুলা যে বৈশিষ্ট্য প্রদর্শন করে ওদেরকে আমরা আয়নিক বৈশিষ্ট্য বলি, যেমন তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। আয়নিক বৈশিষ্ট্য হইল, দেখো আমি লিখে দিই, আয়নিক বৈশিষ্ট্য মানে হইল তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, বিপি। তারপরে তাদের দ্রাব্যতা, তোমরা লাস্ট চ্যাপ্টারেই দ্রাব্যতা পড়ে আসছো, তাই না? আমাকে একটু জানাও যে ভাইয়া দ্রাব্যতা পড়ছো কিনা। ওই দ্রাব্যতার মধ্যে তোমরা একটা টার্ম শিখে আসছো, যেটা হচ্ছে ল্যাটিস এনার্জি। অনেকদিন পর লাইভ ক্লাসে ল্যাটিস এনার্জি তোমরা দ্রাব্যতার মধ্যে পড়ছো এটা, যে ভাইয়া যে যৌগের ল্যাটিস এনার্জি যত বেশি, হাইড্রেশন এনার্জি এবং ল্যাটিস এনার্জি, এই দুইটার উপর বেস করে এই দ্রাব্যতা নির্ধারিত হয়। এটা কি তাপ উৎপাদী হবে নাকি তাপহারী হবে? ঠিক আছে, আচ্ছা। সো আয়নিক বৈশিষ্ট্য যত বেশি, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি, তার দ্রাব্যতা তত বেশি, তার ল্যাটিস এনার্জি তত বেশি। ল্যাটিস
এনার্জি তত বেশি, ল্যাটিস এনার্জি তত বেশি। তারপরে সেটা ক্রিস্টাল হওয়ার চান্স বেশি, ক্রিস্টাল 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 হওয়ার চান্স বেশি হবে, অর্থাৎ চকচকে হবে, এটা চকচকে, বুঝছো, চকচকে হওয়ার চান্স বেশি থাকবে, ক্রিস্টালাইন প্রপার্টি তত বেশি হবে। সো এদেরকে আমরা বলি তোমার আয়নিক বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপরে তোমার থার্মাল স্ট্যাবিলিটি, থার্মাল স্ট্যাবিলিটি, তাপ দিয়ে তাদেরকে খুব সহজেই ভাঙা যাবে না, থার্মাল স্ট্যাবিলিটি তত বেশি। সো আয়নিক যৌগের বৈশিষ্ট্য এটাই, বুঝছো, যে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, তাদেরকে পানিতে খুব সহজে মিশায় ফেলা যায়, তাদের ল্যাটিস এনার্জি অনেক বেশি, তাদের ক্রিস্টালাইন প্রপার্টি অনেক বেশি, থার্মাল স্ট্যাবিলিটি বেশি। সো এই সবগুলা বৈশিষ্ট্য এই দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, যে আয়নীকরণ শক্তি নিম্ন হবে, ইলেকট্রন শক্তি উচ্চ হবে। আর আরেকটা হচ্ছে ভাই ল্যাটিস এনার্জি, আমি ল্যাটিস এনার্জি সম্পর্কে আরেকটু বিস্তারিত জানাই দিব না। ওকে, আমি একটু সামনের দিকে আগাই। সো ল্যাটিস এনথালপিটা বা ল্যাটিস এনার্জিটা বলি। এনথালপি এর অপর নামই হচ্ছে এনার্জি, মনে রাখবা, এনথালপি এর অপর নামই হইল ভাইয়া এনার্জি। সো যাদের এই প্রবলেমটুকু আছে, খেয়াল করো যে ভাইয়া ল্যাটিস মানে কি আমরা বুঝি না, ক্রিস্টাল মানে কি বুঝি না, এটা এখন ক্লিয়ার হবা। ল্যাটিস বা ক্রিস্টাল হইল তোমার আয়ন সমূহের বা পরমাণু সমূহের সুনির্দিষ্ট একটা বিন্যাস। ল্যাটিস বা ক্রিস্টাল এরা মানেই হইল পরমাণু সমূহের সুনির্দিষ্ট বিন্যাস, ঠিক আছে। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালের মধ্যে সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, এই প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এর একটা সুনির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট বা সজ্জা অনুযায়ী থাকে। এই অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস যার যত সুন্দর, তার ল্যাটিস এনার্জি তত বেশি, তার ক্রিস্টালাইন প্রপার্টি গুলো তত বেশি, সেটা তত বেশি দেখতে কাচের মতো সুন্দর দেখা যাবে, বুঝছো। আমরা আয়নার মধ্যে দেখি না, গ্লাসের মধ্যে দেখি না, খুব স্বচ্ছ ওরকম, ঠিক আছে। সো এই ল্যাটিস বা ক্রিস্টাল বা ক্যালাস এগুলাই কি কথা দেখো ভাই, ল্যাটিস এটাকে আমরা বলি ইংরেজিতে, বাংলায় হলো ক্যালাস, আরেকটা নাম আছে ক্রিস্টাল, ক্রিস্টাল। সো যখন তোমার এই ল্যাটিসটা তৈরি হয় বা ক্যালাসটা তৈরি হয় বা ক্রিস্টালটা তৈরি হয়, দেখো কিভাবে তৈরি হয়। এই পরমাণুগুলা সব আলাদা আলাদা বিচ্ছিন্ন অবস্থায় আছে, ধরে নাও গ্যাসীয় অবস্থায়, তারা একজন থেকে আরেকজন অসীম দূরত্বে আছে। অসীম দূরত্ব মানে ওই দূরত্ব যেখানে একজন আরেকজনের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, ঠিক আছে। এমন না যে একদম সেই অসীম দূরত্বে যেখানে দেখাই যাবে না, ওইটা না। অসীম দূরত্ব মানে ধরো তোমার উপরে আমার কোনো ইনফ্লুয়েন্স নাই, ওই দূরত্বটাকে আমরা বলি অসীম দূরত্ব, ঠিক আছে। ধরো এই প্রত্যেকটা পরমাণু বা আয়ন, আমরা যদি এটাকে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস বলি, ধরো এটা হচ্ছে তোমার ক্লোরাইড আয়ন আর এটা ধরো যে সোডিয়াম আয়ন, এরা এমন দূরত্বে অবস্থান করতেছে যে কারোর উপরে কারোর কোনো নিয়ন্ত্রণ নাই, এটাকে আমরা বলি অসীম দূরত্ব। সে অসীম দূরত্ব থেকে তারা আস্তে আস্তে কি করবে, শক্তি নির্গত করতে করতে তারা একসাথে জমাটবদ্ধ হয়ে যাবে, কথাটা বুঝো। তারা অসীম দূরত্বে ছিল, তারা আস্তে আস্তে কাছে আসবে, কাছে আসবে, আমরাই তাদেরকে কাছে পাঠাবো তাপমাত্রা কমায় দিতে দিতে। সো তারা কাছে আসবে, কাছে আসলে তাদের একটা শক্তি নির্গত হবে, যখন বন্ধন তৈরি হয় তখন কি হয়, শক্তি নির্গত হয়। সো এক মোল পরমাণু যখন, এক মোল ধনাত্মক আয়ন এবং এক মোল ঋণাত্মক আয়ন, তারা যখন কাছাকাছি আসতে 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 একটা সলিড ক্রিস্টাল তৈরি করবে, তখন যে পরিমাণে শক্তি নির্গত হয়, ওই নির্গত শক্তির পরিমাণটাকে আমরা বলি ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি। সো এখানে ডেফিনিশন দেওয়া আছে, অসীম দূরত্ব থেকে প্রয়োজনীয় সংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়নকে কাছাকাছি এনে এক মোল কঠিন আয়নিক ক্যালাস গঠন করতে যে পরিমাণে তাপ শক্তি নির্গত হয়, তাকে ওই আয়নিক যৌগের ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি বলা হয়, ঠিক আছে। সহজ কথায় তোমরা যদি সমাস সম্পর্কে ভালো জেনে থাকো, তাহলে বুঝে যাবা যে ল্যাটিস এনথালপি মানে হলো ল্যাটিস তৈরি করতে প্রয়োজনীয় এনথালপি। বুঝতে পারছো ভাই? হ্যাঁ, বুঝতে পারছো আশা করি। ওকে, সো ল্যাটিস তৈরি করতে প্রয়োজনীয় এনথালপি, তাই না। মধ্যপদলোপী কর্মধারয় সমাস, অধিকাংশ এই সমস্ত রসায়নের টার্ম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের মতো, বুঝছো।
যে তোমাকে বুঝে নিতে হবে যে ল্যাটিস এনথালপি মানে ল্যাটিস তৈরি করতে প্রয়োজনীয় এনথালপি। এই যে ল্যাটিস তৈরি হইলো, এতে করে শক্তি নির্গত হইলো, যতটুকু শক্তি নির্গত হইলো ওটাই হচ্ছে ল্যাটিস এনথালপি। এখন এই শক্তি যত বেশি নির্গত হবে ল্যাটিস এনথালপি তত বেশি হবে, ওই ল্যাটিস তত শক্তিশালী হবে। ক্লিয়ার সবাই? ওকে, এবার আমাদের এই ল্যাটিসের একটা স্ট্রাকচার দেখতে হবে, বুঝতে হবে এই ল্যাটিসটা কেমন। আমরা তোমাদেরকে একটা সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস এঁকে দেখাবো। দেখো ভাইয়া, এই যে সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, এরকম ভাবে একটার পর আরেকটা পর্যায়ক্রমিক ভাবে থাকে এরা। ঠিক আছে, সামনে পিছে উপরে নিচে সব জায়গাতে এরা থাকে। একটা চারপাশে, চারপাশ বললে ভুল হবে, 6 পাশে। একটা যে কোনো একটা আয়নের 6 দিকে বিপরীত ধর্মী আয়ন আছে। চিন্তা করে দেখো, বুঝো কিনা? উপরে, বামে, নিচে, ডানে, বাইরে, ভেতরে। নির্গত এনথালপি, মোহাম্মদ আবু রাইহান মনে হয় তোমার নাম, খুবই সঠিক ধরতে পারছো তুমি যে ভাইয়া ল্যাটিস তৈরি করতে নির্গত শক্তি, অ্যাকচুয়ালি তাই, নির্গত শক্তি। যখন কোনো কিছু তৈরি হয় তখন শক্তি নির্গত হয়, মনে রাখবা, শক্তি নির্গত হয়। আর কোনো কিছু ভাঙতে হলে শক্তি তখন প্রয়োজন হবে। ওকে, তাইলে একটা আয়নের 6 দিকে 6টা বিপরীত ধর্মী আয়ন আছে, বুঝছো? এটাকে বলা হয় তোমার কোঅর্ডিনেশন নাম্বার বা সন্নিবেশ সংখ্যা। কোঅর্ডিনেশন নাম্বার, একটা আয়নিক ক্যালাসের কোঅর্ডিনেশন নাম্বার কত সেটা ডিপেন্ড করে ওই আয়নের চারপাশে বা কত পাশে বিপরীত ধর্মী আয়ন আছে। যেমন সোডিয়াম ক্লোরাইড ক্যালাসের কোঅর্ডিনেশন নাম্বার হলো 6, অর্থাৎ একটা আয়নের 6 দিকে বিপরীত ধর্মী আয়ন থাকে, বুঝছো? ওকে, তোমরা 9 10 হয়তো বা এরকম একটা স্ট্রাকচার দেখে আসছো। দেখো, সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস, আমরা প্রত্যেকটা কর্নারে হলুদ দাগ দিচ্ছি, দেখতে পাচ্ছ কিনা? হলুদ দাগ দিই, হলুদ। এইখানে আমরা রাখবো হচ্ছে ক্লোরাইড আয়ন গুলাকে, এখানে রাখলাম, মাঝখানে দিলাম সবুজ। সবগুলা হলুদের মাঝখানে তোমরা সবুজ দাও, এরা হলো সোডিয়াম আয়ন। হলো, এইবার তাদেরকে সংযুক্ত করে দাও। এবার তাদেরকে একটার সাথে আরেকটাকে সংযুক্ত করে দাও। সংযুক্ত করার জন্য আমি অন্য একটা কালার নিচ্ছি। একটা তল বরাবর সবাইকে সংযুক্ত করো। খুব একটা সুন্দর হয় না এটা। এই 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 যে, এই যে, তারপর এই, কেন জানি পছন্দ হচ্ছে না। তোমরা কি এটা কখনো আঁকাইছো? একটু একটু উপরে দিলে ভালো হতো এটা। ঠিক, আর একটু উপরে দিই, এই জায়গায় দিই। সোডিয়াম ক্লোরাইডের একটা ক্যালাস, ঠিক আছে, এইখানে। আরে কালার চুজ করতে করতে তো দিন চলে গেল। ওকে, এবার দিচ্ছি, এবার এটা ঠিক থাকবে।
এই এই তোমরা কে কে এটা আঁকছো ছোটবেলায়? আমি ড্যাম শিওর তোমরা সবাই মোটামুটি এগুলা নিয়ে ব্যস্ত ছিলা। আমার খুব ভালো লাগতো এগুলা। সো আর কিছু বাকি আছে? এই যে মাঝখানে এবার দিয়ে দিব আবার ক্লোরাইড আয়নগুলাকে দিয়ে দিব। তো তাদেরকেও কানেক্ট করে দেই। এই যে গেল, আঁকাইলাম অনেকদিন পরে। হ্যাঁ তোমরা সবাই আঁকছো। হ্যাঁ, তো একটু বোঝার চেষ্টা করো। এইভাবে দেখা যায় কি যে প্রত্যেকটা আয়ন একটার সাথে আরেকটা তোমার একটা ডেফিনিট দূরত্ব মেনটেন করে থাকে, বুঝছো? দূরত্ব মেনটেন করে থাকে। তারপরে কখনোই দুইটা প্লাস পাশাপাশি আসবে না, দুইটা মাইনাস পাশাপাশি আসবে না। তো তাদের মধ্যে একটা দূরত্ব থাকবেই। এই যে দেখো, হইলো মনে হয় শেষ, আর কোনো কিছু দেওয়া বাকি নাই। তো আমি এটা দিয়ে বোঝাচ্ছি ক্লোরাইড আয়নকে, আর সবুজটা দিয়ে বোঝাচ্ছি সোডিয়াম প্লাস আয়নকে। এবার তুমি দেখো তো মাঝখানের এই যে সোডিয়াম প্লাস আয়নটা আছে, এই যে মাঝখানের এই আয়নটা, এই আয়নের 6 দিকে 6টা বিপরীত ধর্মী আয়ন আছে না? দেখো উপরে একটা, নিচে একটা, বামে একটা, ডানে একটা, সামনে একটা, পেছনে একটা। বুঝা যাচ্ছে? হ্যাঁ ছোটবেলায় অনেক আঁকছো। হ্যাঁ ইয়েস। সো এটাকে আমরা বলতেছি সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস কাঠামো। সোডিয়াম ক্লোরাইডের কি ক্যালাস কাঠামো। তো যদি একদম ঠিক মাঝখানের বিন্দুগুলো তুমি চুজ করতে পারতা, তাইলে দেখা যেত যে এটা অনেক সুন্দর হয়ে গেছে। তো একটা রাফ আঁকলাম আর কি, ইজি। হ্যাঁ মজার আছে জিনিসটা। সো এটা হলো তোমার আয়নিক যৌগের ক্যালাস কাঠামো। আয়নিক যৌগের ক্যালাস কাঠামো, এই ক্যালাসটা তৈরি করার জন্যই তোমার এনার্জি নির্গত হয়েছিল, বুঝছো? যখন বিপরীত ধর্মী আয়নগুলো একসাথে কাছাকাছি আসে তখনই এই শক্তিটা নির্গত হয়। আবার যখন তুমি পানিতে দ্রবীভূত করবা এদেরকে, সো পানির বিপরীত ধর্মী আয়নগুলা এই প্লাস এবং মাইনাসের সাথে যুক্ত হতে থাকবে। সো পানি এসে যখন আবার সংযুক্ত হবে, ওই পানি সংযোজনের জন্য যে পরিমাণে শক্তি নির্গত হয় ওটাকে আমরা বলি হাইড্রেশন এনথালপি, বুঝছো? এই হাইড্রেশন এনথালপি এবং ল্যাটিস এনথালপির মানের উপরে ভিত্তি করেই কখনো কখনো দেখা যায় যে কোনো একটা যৌগকে পানিতে দ্রবীভূত করলে পানিটা গরম হয়ে যায় আবার ঠান্ডা হয়ে যায়, বুঝছো? তাপ উৎপাদী হয় আবার তাপহারী হয়। সো যদি তাপহারী হয় তখন তাপমাত্রা বাড়ালে দ্রব্যতা বাড়ে, যদি তাপ উৎপাদী হয় তখন আবার তাপমাত্রা বাড়ালে দ্রব্যতা কমে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা আরেকটু পড়বা, এগুলা ভালো, এগুলা ফিল করার মতো জিনিস। ওকে, কোন ধরনের শক্তি? তাপ শক্তি নির্গত হয়। এখানে সবকিছু তাপ শক্তির উপর ডিপেন্ডেন্ট। তো খেয়াল করে দেখো আয়নিক বৈশিষ্ট্য কারা? আয়নিক বৈশিষ্ট্য হইল তারা পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, আর অপোলার দ্রাবক যেমন বেনজিনে দ্রবীভূত হবে না। এরা কঠিন বা আয়নিক অবস্থায় বিদ্যুৎ অপরিবাহী, কঠিন অবস্থায় এরা বিদ্যুৎ অপরিবাহী। বাট তুমি যখন গলিত অবস্থায় নিয়ে যাবা বা দ্রবণে নিয়ে যাবা, তখনই দেখা যাবে এরা সেপারেট হয়ে যাবে আয়নগুলা, তখন আয়নগুলা মুক্ত হবে। মুক্ত অবস্থায় ওরা বিদ্যুৎ পরিবহন করবে, তখন এদের মধ্যে আমরা তড়িৎ বিশ্লেষণ সংঘটিত করি। তড়িৎ বিশ্লেষণ অন্য আরেকটা বিক্রিয়া, এটা ইনশাআল্লাহ তোমরা কোন চ্যাপ্টারে পড়বা? দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়ে পড়বা। ঠিক আছে, সো এরা হলো আয়নিক যৌগের বৈশিষ্ট্য। এরপর আমরা চলে যাচ্ছি সমযোজী বন্ধনের কাছে। আসিফা মাত্র জয়েন করছো, তো তুমি এক কাজ করো, এখন আর থাকার দরকার নেই, তুমি আবার প্রথম থেকে দেখো রেকর্ডিংটা, ঠিক আছে? তো এখন আর প্রয়োজন নেই তোমার। হ্যাঁ এগুলো নোট করা লাগবে, এখন না, ক্লাস শেষে। এবার তোমরা মনোযোগ দাও সমযোজী বন্ধনের কাছে। বইয়ে কোন কোন জায়গায় এই টপিকগুলো আছে তোমরা একটু বইটা দাগাও, এখন যেটা করলে কাজ হবে। দেখো ভাইয়া, সমযোজী বন্ধন আমরা অলরেডি এটা নিয়ে অনেক কথা বলছি আগের ক্লাসগুলোতেও, যে অধাতব পরমাণু সমূহ আমরা যখন যৌগের গঠন দেখাইছিলাম তখন এটা নিয়ে আলোচনা করছিলাম, যে অধাতব পরমাণু সমূহ তারা নিজেরা অনেক সময় ইলেকট্রন শেয়ার করে করে যৌগ গঠন করে। ওটাকে আমরা, যে বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে ওটাকে আমরা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন বলেছিলাম, তাই না? এই যে অক্সিজেন, তার ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাই যে দুইটা থাকে
নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন, আর দুইটা থাকে যোজনী। এই দুইটা যোজনী দিয়েই কিন্তু সে হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ যারা আছে তাদের সাথে সে বন্ধন গঠন করতে পারে, তাই না? সো এই যে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে বা যোজনী শেয়ার করার মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আমরা বলছিলাম সমযোজী বন্ধন, তাই না? সমযোজী বন্ধন। ওকে, সো এই সমযোজী বন্ধন ব্যাখ্যা করার জন্য অনেকগুলো থিওরি আছে। হ্যাঁ, শেয়ারের ব্যবসা, সমযোজী বন্ধন মানে শেয়ারের ব্যবসা। সো এই সমযোজী বন্ধন ব্যাখ্যা করার বেশ অনেকগুলা থিওরি আছে। এটা খুব টাফ একটা বন্ধন, আমরা অনেক সহজে বলে ফেলতেছি, কিন্তু পারমাণবিক লেভেলে আসলে ইলেকট্রনগুলো এরকম ভাবে থাকে না। ইলেকট্রনকে আমরা একটা বলের মতো দেখাচ্ছি, বাস্তবে ইলেকট্রন কোনো বল না, ইলেকট্রন হচ্ছে তরঙ্গ, তাই না? এটা আমরা গুণগত রসায়নে তোমাদেরকে বলছিলাম যে ইলেকট্রন যদি তরঙ্গ হয়ে থাকে তাহলে ভাই তরঙ্গের মধ্যে আবার কেমনে শেয়ার হয়, ভাই তরঙ্গ কেমনে শেয়ার করে, প্রশ্ন চলে আসে না? আসে। সো এই জন্যই কিন্তু অনেকগুলো থিওরি সামনে আসছে আমাদের। তো সব থেকে সহজ থিওরি হচ্ছে যোজনী বন্ধন মতবাদ বা ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি, এই ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে আমরা ছোটবেলা থেকে আলোচনা করে আসছি যে যোজ্যতা স্তরে বা ভ্যালেন্স শেলে যতগুলা যোজনী থাকবে বা যতগুলা বেজোড় ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনগুলা দিয়ে তারা বন্ধন তৈরি করবে, যাকে বলা হয় ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিবিটি। তাকে আমরা কি বলি? ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিবিটি। তাহলে আমি আরেকবার বলে দেই, তার যোজনী শেয়ার করার মাধ্যমে সে বন্ধন তৈরি করবে, এটা কি বলা হয়? ভিবিটি বা ভ্যালেন্স বন্ড থিওরি। ঠিক আছে, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। এটা দিয়ে অনেক যৌগের গঠন ব্যাখ্যা করা যায়, কিন্তু সব যৌগের গঠন ব্যাখ্যা করা যায় না, এটার কিছুটা সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, তারপরেই আমরা কিছু বিখ্যাত থিওরি নিয়ে আসব। একটা হলো সংকরায়ন মতবাদ, হাইব্রিডাইজেশন থিওরি, আর এর মধ্যেই থাকে ভিএসইপিআর থিওরি, এটা আলাদা কিছু না, এটা সংকরায়নের মধ্যেই থাকে। আর সব থেকে আধুনিক থিওরি হলো আণবিক অরবিটাল তত্ত্ব। সব থেকে আধুনিক থিওরি হলো আণবিক অরবিটাল তত্ত্ব বা মলিকিউলার অরবিটাল থিওরি। তোমরা কি আমার কথা বুঝতেছো? এই সমযোজী বন্ধন গঠনের জন্য অনেকগুলো থিওরি ছিল, তোমরা ছোটবেলায় অষ্টকের নিয়ম, দুইয়ের নিয়মও শিখছো, ওইটা নিয়ে আর কথা বলবো না। ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে আমরা অলরেডি কথা বলেছি যে যোজ্যতা স্তরে যতগুলা বেজোড় ইলেকট্রন থাকবে সেই বেজোড় ইলেকট্রন গুলাই হলো তার ভ্যালেন্সি বা যোজনী। এই বেজোড় ইলেকট্রন গুলা শেয়ার করার মাধ্যমে সে সমযোজী বন্ধন গঠন করবে, এটা বলা হয়েছে ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে। এটা বলা হয়েছে কিসের মধ্যে? ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে। এই ভ্যালেন্স বন্ড থিওরি যৌগের বন্ধন ব্যাখ্যা করার জন্য খুবই কার্যকর, কিন্তু গঠন ব্যাখ্যা করতে পারে না, যৌগের আকৃতি প্রকৃতি ব্যাখ্যা করতে পারে না। একটু লিখে রাখো, ভ্যালেন্স বন্ড থিওরি যৌগের শেপ, আকৃতি, তারপরে হইল ওই যৌগের তোমার জ্যামিতিক কাঠামো, তারপরে আরেকটা কথা কি যেন আছে, ম্যাগনেটিক প্রপার্টি, চৌম্বক ধর্ম, যৌগের আকার আকৃতি, চৌম্বক ধর্ম ব্যাখ্যা করতে পারে না। এই আকৃতি ব্যাখ্যা করার জন্য আমাদের প্রয়োজন হয় সংকরায়ন মতবাদের। আকৃতি ব্যাখ্যা করার জন্য আমাদের প্রয়োজন হয় সংকরায়ন মতবাদের। ঠিক আছে, আর যৌগের চৌম্বক ধর্ম সহকারে আরো যতগুলা বৈশিষ্ট্য আছে, ওই বাকি বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য আমাদের প্রয়োজন হয় এমওটি বা আণবিক অরবিটাল তত্ত্বের। তাইলে সব কথা শেষ কথা কি, যোজনী বন্ধন মতবাদ যোজনী শেয়ার করার মাধ্যমে যৌগ গঠন হয় বলে আলোচনা করে। এটা এই যৌগের বন্ধন ব্যাখ্যা করার জন্য খুবই কার্যকর, যে কয়টা বন্ধন আছে, সে কয়টা একক বন্ধন তৈরি করবে, কয়টা দ্বিবন্ধন তৈরি করবে, এগুলো আমরা ব্যাখ্যা করতে পারি খুব ইজিলি। ঠিক আছে, খুব ইজিলি আমরা ব্যাখ্যা করতে পারি, আরেকবার বলে দিচ্ছি যারা বুঝো নাই। কিন্তু একটা যৌগের বাস্তব আকৃতি কি হবে,
কিছু যৌগ ধরো যে এরকম হয়, কিছু যৌগ যেমন মিথেন যৌগটা হয় এরকম একটা পিরামিডের মতো, বুঝছো? তোমরা একটু পিরামিডের মতো কল্পনা করো না, পিরামিড অথবা ট্রাইপড, ট্রাইপড চিন্তা করতে পারো। আমার সামনে একটা ট্রাইপড বসানো আছে, এই যে মিথেন যৌগ দেখতে এরকম একটা ট্রাইপডের মতো, নিচে 3টা পা, উপরে একটা মাথা, বুঝছো? এই যে গঠন ব্যাখ্যা করার জন্য ভিবিটি যথেষ্ট না, তার জন্য আমাদের সংকরায়ন মতবাদের প্রয়োজন পড়ে। এই সংকরায়ন থিওরি দিয়ে আমরা যৌগের আকৃতি খুব সহজে এবং সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। ইভেন প্রত্যেকটা বন্ধন কোণ সহকারে আমরা বের করে ফেলতে পারি সংকরায়ন মতবাদের সাহায্যে। কিন্তু এরপরে আরো কিছু সমস্যা থাকে, যে যৌগটা কি তোমার প্যারাম্যাগনেটিক হবে, যৌগটা কি ডায়াম্যাগনেটিক হবে, যৌগের ম্যাগনেটিক প্রপার্টি আমরা ব্যাখ্যা করতে পারি না। তার জন্য পরবর্তীতে প্রয়োজন হয় তোমার আণবিক অরবিটাল মতবাদের, ঠিক আছে? ওইটা দিয়ে আমরা সব ব্যাখ্যা করে ফেলতে পারি। ইভেন দুইটা মৌলের মধ্যে কয়টা বন্ধন আছে, এখানে রেজোন্যান্স আছে কিনা, বেজোড় ইলেকট্রন কয়টা, তারা মানে তারা কিভাবে অবস্থান করতেছে, এই সব কিছু আমরা ব্যাখ্যা করতে পারি ভাইয়া আণবিক অরবিটাল তত্ত্বের সাহায্যে। সো বেসিক হইলো এটা, ঠিক আছে? সো সমযোজী বন্ধনের নিয়মগুলো আমরা দেখে ফেললাম। একটা হচ্ছে ভাইয়া ভিবিটি ভ্যালেন্স বন্ড থিওরি, আরেকটা হলো সংকরায়ন মতবাদ, এবং আরেকটা হইলো আণবিক অরবিটাল মতবাদ। এই 3টা অরবিটাল মতবাদ হচ্ছে আমাদের মেইন কাজ। আর আণবিক অরবিটাল মতবাদ যখন আমরা পড়ে ফেলবো তখন ক্রিস্টাল ফিল্ড থিওরি, লিগ্যান্ড ফিল্ড থিওরি, ম্যাগনেটিক ফিল্ড থিওরি এগুলো চলে আসবে জটিল যৌগের মধ্যে, ঠিক আছে? সো এগুলো মূলত জটিল যৌগ ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়। দেখো আমি সব লিখে দিছি এখানে। আই থিংক বুঝতে পারছো এই জায়গাটুকু। হ্যাঁ, এটা বেশ ক্রিটিক্যাল এবং অ্যাডভান্সড, এই কনসেপ্টগুলো অনেক অ্যাডভান্সড। ওকে, চলো আমরা সমযোজী বন্ধনের এটা দেখে ফেলি। এই যে ভিবিটি, আমরা ভিবিটি অনুযায়ী ব্যাখ্যা করতেছি, কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী যে যোজ্যতা স্তরে একটা করে ভ্যালেন্স ইলেকট্রন আছে, এই ভ্যালেন্স ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তারা যৌগ গঠন করতেছে। এই যে ভাইয়া কার্বনের ভ্যালেন্স শেলে 4টা ভ্যালেন্সি আছে, 4টা যোজনী আছে, আর হাইড্রোজেনের যোজনী আছে একটা, তাই এই ক্ষেত্রে হাইড্রোজেন লাগবে 4টা। তারা এত শেয়ার বিজনেস করবে, তারা শেয়ার করবে, শেয়ার করার মাধ্যমে যৌগ গঠন করবে। ইহাকে বলা হয় ভ্যালেন্স বন্ড থিওরি। বুঝা গেল? ভ্যালেন্স বন্ড থিওরি। ভাই আমাদের কলেজে 5 দিনে অধ্যায় শেষ করে দিছে, আল্লাহ জানে কি পড়াইছে। ভালোই পড়াইছে, কারণ কলেজের টিচাররা তোমার ফোকাস করে এইচএসসি কে। এইচএসসি তে কি প্রশ্ন আসবে, বুঝছো? জাস্ট ওই প্রশ্নগুলোকে টার্গেট করে পড়ান। এটা ওনাদের দোষের কিছু না অ্যাকচুয়ালি, কারণ কলেজে ক্লাসই থাকে কয়টা, তাই না? সো ভিবিটি অনুযায়ী আমরা দেখো যৌগের গঠন ব্যাখ্যা করতেছি, তাই না? এবং এর মধ্যে আমরা অষ্টক তত্ত্ব এবং 2 এর তত্ত্ব জানি, যে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন কেউ কেউ লাভ করতে চায়, কেউ কেউ আবার 2টা ইলেকট্রন লাভ করতে চায়। 8টা ইলেকট্রন লাভ করতে চাওয়ার যে প্রবণতা ওটাকে বলা হয় অষ্টক তত্ত্ব, আর 2টা ইলেকট্রন লাভ করতে চাওয়ার যে প্রবণতা বা অর্জন করতে চাওয়ার যে প্রবণতা ওটাকে বলা হয় 2 এর নিয়ম, তাই না? এগুলো পড়ছো না তোমরা? পড়ছো ভাইয়া। সো এই অষ্টক তত্ত্ব অনুযায়ী আমরা কিন্তু এই যৌগের গঠনটা ব্যাখ্যা করতে পারি। যেমন খেয়াল করে দেখো, অ্যামোনিয়ার চারপাশে কয়টা ইলেকট্রন আছে? তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন বিদ্যমান, তোমরা আমাকে বলবা সেটা। আমাকে তোমরা বলবা যে অ্যামোনিয়া যৌগে নাইট্রোজেনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন বিদ্যমান? সবাই ভুল করতেছো, এই জন্য এই প্রশ্নটা আমি এখানে দিছি। আমি জানি সবাই ভুল করবে এটা। এতক্ষণ না বললা ভাইয়া শেয়ার বিজনেস, শেয়ার বিজনেস, তো শেয়ার বিজনেসে কি হয়? শেয়ার বিজনেসে কি হয়? শেয়ার বিজনেসে তারা যখন শেয়ার করে টাকাটা সবার হয়ে যায়, টাকাটা তখন কারোর একার থাকে না। ইয়েস, একজন সঠিক উত্তর দিয়েছে, মাত্র একজন, মারুফ আহমেদ সঠিক উত্তর দিয়েছে, বুঝছো? তো যখন শেয়ার করে তখন এই ইলেকট্রনগুলো কারোর একার থাকে না, সবার হয়ে যায়। তো নাইট্রোজেনের একার 5টা ছিল বুঝলাম, কিন্তু 3টা হাইড্রোজেন তো তাকে আরো 3টা দিছে,
আরো 3টা দিছে তো, শেয়ার তো করছে, তার মানে 8টা ইলেকট্রন আছে নাইট্রোজেনের যোজ্যতা স্তরে। এবং এই অষ্টক পূর্ণ করার জন্যই তারা বন্ধন গঠন করে, এই অষ্টক পূর্ণ করার জন্যই তারা বন্ধন গঠন করে। বোঝা গেল? ওকে, সেম ভাবে বাকিগুলারও দেখবা যে PCl3 এরও অষ্টক পূর্ণ আছে। আনফরচুনেটলি কার্বন, হ্যাঁ এটারও আছে, কার্বন ডাইঅক্সাইডেরও আছে, খেয়াল করে দেখো এটারও আছে। কয়টা ইলেকট্রন আমরা গুনি, কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে। কার্বনেরও অষ্টক পূর্ণ, আর অক্সিজেনের 2টা করে লোন পেয়ারও আছে। দেখো অক্সিজেনেরও অষ্টক পূর্ণ হয়ে গেছে। বলো বুঝলা কিনা? মেজবাউল ইসলাম, আচ্ছা ওটা নিয়ে আমি পরে কথা বলবো না, এখন না। ডান, হ্যাঁ ডান। PCl5 এর আবার অষ্টক পূর্ণ নাই, দেখি দেখি কিছুটা ব্যতিক্রম চলে আসে। ব্যতিক্রম মানে হচ্ছে ভুল, মনে রাখবা ভাইয়া, ব্যতিক্রম মানে কি? ঝামেলা। আসলে এই তত্ত্বের ঝামেলা আছে, ঠিক আছে, এই জন্যই আসলে ব্যতিক্রম চলে আসে। তো কিছু ক্ষেত্রে দেখো অষ্টক সংকোচন দেখা যায়, যেমন বেরিলিয়াম ক্লোরাইড। বলো বেরিলিয়ামের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? বেরিলিয়াম ক্লোরাইডে কেন্দ্রীয় মৌল বেরিলিয়ামের কয়টা যোজ্যতা ইলেকট্রন আছে? ইয়েস, 4টা। যারা 4টা বলছো, কনক বলছো 4টা, একদম ঠিক আছে। 1 2 3 4, 2টা বন্ধন মানে 4টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে। আচ্ছা BF3, এইখানে দেখো বোরন কেন্দ্রীয় মৌল, এটার যোজ্যতা ইলেকট্রন আছে 6টা। তো এইখানে বেরিলিয়ামের আছে 4টা, এইখানে আছে 6টা। তো এইখানে অষ্টক পূর্ণ হয় নাই। আবার যদি আমরা PCl5 এর গঠনের দিকে তাকাই, এখানে কয়টা থাকে? ফসফরাসের যোজ্যতা স্তরে ইলেকট্রন PCl5 এ কয়টা? কোনে দেখো, SF6 এখানে কয়টা? ইয়েস, PCl5 এ টোটাল 10টা আছে, তাই না? এখানে কোনো লোন পেয়ার নাই, সবগুলাই দেখো বন্ড পেয়ার, সবগুলাই কি বন্ড পেয়ার। তো এখানে 5টা যদি বন্ড পেয়ার থাকে, তার মানে 5 × 2 টোটাল 10টা ইলেকট্রন আছে, কোনো লোন পেয়ার নাই কিন্তু এখানে। SF6 এর মধ্যে দেখবা 6টা বন্ড পেয়ার আছে, সুতরাং 12টা ইলেকট্রন। IF7 এর মধ্যে 7টা বন্ড পেয়ার থাকবে, এখানে তার যোজ্যতা স্তরে 14টা ইলেকট্রন আছে, 14টা ইলেকট্রন। সো সব সময় যে সে অষ্টক পূর্ণ করবে তা না, এটা কমও হতে পারে আবার বেশিও হতে পারে। সো কম হলে আমরা বলি অষ্টক সংকোচন, আর বেশি হলে বলি অষ্টক সম্প্রসারণ, ঠিক আছে। হ্যাঁ, 8টার কম হলে সংকোচন, আর 8টার বেশি হলে অষ্টক সম্প্রসারণ বলি, ঠিক আছে। সো এই হলো অবস্থা, অষ্টক তত্ত্বের কিছু ব্যতিক্রম। এগুলো তোমরা লিখবা, হ্যাঁ তোমরা লিখবা, বিভিন্ন কালার পেন ইউজ করে করে তোমরা লিখবা। প্রত্যেকটা বন্ধনের জন্য 2টা করে ইলেকট্রন লাগবে, তারা শেয়ার করবে, তারা একটা কমন ফান্ডের মধ্যে তাদের টাকাগুলা জমা দিবে, বুঝছো? এইভাবেই আসলে বন্ধনগুলা তৈরি হয়। ওকে, সো এগুলো আমরা অলরেডি পড়ায় ফেলছি, 8 এর নিয়ম, 2 এর নিয়ম, তারপর সালফারের যোজনী 2 4 6 সম্ভব, ক্লোরিনের যোজনী 1 3 5 7 সম্ভব। এটা পড়ানো হয়েছে কিনা আমার মনে পড়ে, লাস্ট ক্লাসেও পড়াইছে তোমাদের শিশির ভাইয়া, তার আগের ক্লাসেও আমি আরো 2টা ক্লাসে এগুলা পড়াইছিলাম। 1 3 5 7 অর্থাৎ যোজনী সম্প্রসারণ, একটা করে পেয়ার ভাঙবে আর 2টা করে ইলেকট্রন উন্মুক্ত হবে। যেমন আমি ক্লোরিনের কথাই যদি বলি, খেয়াল করে দেখো ভাইয়া, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে তোমরা দেখতে পাবা যে ক্লোরিনের চারপাশে 7টা যোজনী ইলেকট্রন আছে, এরকম। নরমালি তার যোজনী থাকে 1। যখন তুমি এনার্জি দিতে থাকবা, আমরা জানি এর মধ্যে ফাঁকা অরবিটাল আছে,
সো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করার শর্ত হলো ফাঁকা অরবিটাল থাকতে হবে এবং পেয়ার থাকতে হবে, জোড়বদ্ধ ইলেকট্রন থাকতে হবে। সো এর মধ্যে দুইটাই আছে, ফাঁকা অরবিটালও আছে আবার পেয়ার্ড ইলেকট্রনও আছে। সো এই পেয়ারগুলা ভেঙে ভেঙে সে আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি করে, তাই না? এই পেয়ারগুলা ভেঙে ভেঙে, এই যে তার শুরুতে একটা ছিল, এই যে একটা যোজনী ছিল, পরে দেখা যায় কি যে এই পেয়ারগুলা ভেঙে ভেঙে সে তার যোজনী উন্মুক্ত করতে পারে। তাহলে দেখো আরেকটা পেয়ার ভেঙে গেল আর দুইটা যোজনী উন্মুক্ত হইল, তিনটা হয়ে গেছে। যদি আমরা আরো এনার্জি দিই, আরো যদি এনার্জি দিই, আরেকটা পেয়ার যদি ভেঙে যায়, তখন এখান থেকে আরো দুইটা হাত উন্মুক্ত হবে, তখন হয়ে গেল 5টা। ধরো আমি আরো শক্তি দিলাম, বাকি যে পেয়ারটা আছে এটাকে আমি ভেঙে ফেললাম, তো এখান থেকে আরো দুইটা হাত উন্মুক্ত হবে। সো এইভাবে পেয়ার ভেঙে ভেঙে আনপেয়ার্ড ইলেকট্রন তারা তৈরি করতে পারে। ঠিক আছে? ইয়েস, 1 3 5 7 বুঝা গেল? তোমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে পেয়ারগুলোকে ফাঁকা অরবিটালে পাঠিয়ে দিবা, এইভাবেই যোজনী উন্মুক্ত হবে। এই টার্মটাকে আমরা এইভাবে ব্যবহার করি যে একটা পেয়ার ভাঙলে দুইটা যোজনী উন্মুক্ত হয়। ঠিক আছে? ইয়েস, এনার্জি দেওয়ার মাধ্যমে এটা হয়। ওকে, এগুলার গঠন আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। এবার আমাকে বলো, এই ওইগুলা কিন্তু তোমরা নিজের আরেকবার প্র্যাকটিস করবা, হ্যাঁ, যে IF7 কেমনে হয়, SF6 কেমনে হয়, ব্যালেন্স তাদের যোজনী শেয়ার করার মাধ্যমে এই যৌগগুলা তৈরি হবে, তোমরা এগুলা দেখাবা। হ্যাঁ, এইভাবে জাস্ট এইভাবে এঁকে ফেলবা, এইভাবে। ঠিক আছে? IF7 গেল। এখন খেয়াল করো, পি ব্লক মৌলের ক্ষেত্রে যোজনী 2 একক করে পরিবর্তিত হয়, কিন্তু ডি ব্লক মৌলের ক্ষেত্রে যোজনী 1 করে পরিবর্তিত হয় কেন? এটা একটা সুন্দর প্রশ্ন। হ্যাঁ, সবসময় 2টা করে বাড়বে, ওই যে ওইটাই তোমাদের মাথায় যেটা ঘুরতেছে, এটাই বললাম। খেয়াল করো যে ভাইয়া পি ব্লক মৌলের ক্ষেত্রে, আসলে পি ব্লক মৌল না, অধাতুর ক্ষেত্রে যোজনী 2টা করে বাড়ে, কিন্তু ভাইয়া ধাতুর ক্ষেত্রে বা ধাতব মৌলের ক্ষেত্রে যোজনী 1 করে পরিবর্তিত হয় কেন? সব কথার মূল কথা হচ্ছে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাইলে পেয়ে যাবা। যেমন একটা অধাতু সালফার, এটার ইলেকট্রন বিন্যাস যখন আমরা করছিলাম 3s2 3p4 1 2 3 4, আর 3d তে কোনো ইলেকট্রন নাই, ফাঁকা, তাই না? এবার তুমি চিন্তা করো, তার নরমালি যোজনী 2, কিন্তু আমি যখন এনার্জি দিব, এই যে উল্টা পথে বসে আছে এক বন্ধু, তাকে আমরা সরাই দিতে পারবো। যদি সরাই দিই তাহলে অবস্থা কি হবে? অবস্থা হবে এরকম 1 2 3, আর এই জোড়টা ভেঙে দেখো ফাঁকা ঘুরে চলে গেছে। এই দেখো যোজনী কত হয়ে গেল? যোজনী 4 হয়ে গেল। ছোট করে ব্রেক দিব? এই ব্রেক লাগবে তোমাদের? আচ্ছা, আমি ব্রেক দিব না, 2 মিনিটের ব্রেক দিব না বা 5 মিনিটের, এটা শেষ করি। দেখো 4 হয়ে গেছে, 4। আবার ধরো শক্তি দিলাম, আরো বেশি শক্তি দিলাম, তখন এই প্যাডটাও ভেঙে গেল, ভেঙে ধরো যে এখানে গেল, তখন এটা কেমন দেখাবে? দেখাবে এখানে আরেকটা বেজোড়, এখানে ছিল 3টা বেজোড়, আর এইখানে নতুন করে 2টা আসলো, দেখো এখন হয়ে গেছে 6টা। এইভাবে তোমার জোড়া যদি ভাঙে তাহলে বেজোড় কয়টা হবে? 2টা হবে। এইভাবেই 2 2 করে বাড়ে, বুঝছো? এইভাবে 2 2 করে বাড়বে। আর ধাতুর ক্ষেত্রে যদি আমি দেখাই, ধরো আমি কাকে নিয়ে শুরু করব? আমি দেখাচ্ছি আয়রনকে নিয়েই। আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি করি, আর্গন পর্যন্ত 18টা গেল, তারপরে 3
3d6 1 2 3 4 5 4s2 তাই না 20 21 22 23 24 25 26 এবার আমি আয়রনের যোজনী বাড়াবো দেখো আয়রন শুরুতেই সে দুইটা ইলেকট্রন দান করে ফেলবে আয়রন শুরুতেই কি করবে দুইটা ইলেকট্রন দান করবে মনে রাখবা আয়রনের ক্ষেত্রে কোনো বিজোড় হবে না ধাতুগুলোর ক্ষেত্রে বিজোড় হয় না তারা কি করে তারা ইলেকট্রন দান করে সে কয়টা দান করতে পারবে তার উপরে বেস করেই তার যোজনী নির্ধারিত হবে শুরুতেই বলছিলাম ধাতুর যোজনীগুলোকে বলা হয় তড়িৎ যোজনী ইলেকট্রোভ্যালেন্সি তারা কয়টা ইলেকট্রন দান করতে পারলো তার উপরে বেস করে তাদের যোজনী নির্ধারিত হবে তো শুরুতে যদি তারা এই দুইটা ইলেকট্রন দান করে দেয় তো 4s হয়ে গেল 0 ঠিক আছে আয়রন 2+ এই ক্ষেত্রে তার তড়িৎ যোজনী 2 আর এই জায়গায় কি 1 2 3 4 5 6 এবার যখন আমি তাকে আরো এনার্জি দিব আরো এনার্জি দিলেই বিপরীত স্পিনে আবদ্ধ ইলেকট্রনটা বের হয়ে যাবে তখন আমরা দেখতে পাবো 3d 4s এখানে 1 2 3 4 5 আর ইলেকট্রনটা নাই তখন এটা হয়ে গেল আয়রন 3+। আমি কি বুঝাতে পারছি সো ধাতুর যোজনীগুলো এক এক করে বাড়ে কারণ ভাইয়া একটা একটা করে ইলেকট্রন বের হয় বুঝছো এইখানের ইলেকট্রন জোর ভেঙে বেজোর হবে ওরকম কোনো সিচুয়েশন নাই এখানে ডাইরেক্ট ইলেকট্রনটা বের হয়ে যাবে তো ইলেকট্রন একবারে দুইটা করে না ইলেকট্রন একটা একটা করে বের হবে এই জন্য তার যোজনী এক এক করে বাড়ে বুঝা গেল কিনা অল ক্লিয়ার ঠিক আছে আরেকবার রিক্যাপ করে দিলাম মাহিন তুই দেখে নে ভাইয়া রিক্যাপ করলাম হ্যাঁ যেমন সোডিয়াম যেমন আয়রন যেমন ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক প্রত্যেকের সেম ঘটনা এক এক করে বাড়বে কিন্তু কেন এই যে একটা একটা করে ইলেকট্রন দান করতেছে একবারে তো দুইটা তিনটা করে দান করবে না ভাইয়া একটা একটা করে দান করবে তাই না এই যে দেখো তার যোজনী যখন 2 হইছে 2 এর পরে সে আরেকটা দান করছে এরপর আর সম্ভব না এরপর আর সম্ভব না সো যখন তারা যোজনী বাড়াবে তখন এক এক করেই বাড়াবে যেমন 2 থেকে 3 হবে আর যদি পসিবল হইতো 3 থেকে 4 হইতো কখনো দুইটা দুইটা করে বাড়বে না বুঝা গেল ওকে ক্লিয়ার ব্রেক লাগবে না তোমরা সবাই বলতেছো যে ব্রেক লাগবে না দুই একজন বলতেছো ব্রেক লাগবে আর অধাতুর ক্ষেত্রে এমনটা হয় অধাতুর ক্ষেত্রে সে ইলেকট্রন দান করে না সে শেয়ার করে আর ধাতু যেটা করে ইলেকট্রন দান করে এই জন্যই এই ঘটনাটা দেখা যায় ক্লিয়ার ঠিক আছে সো অধাতুর ক্ষেত্রে 2 করে বাড়ে কারণ তারা ইলেকট্রন শেয়ার করে তারা পুনর্বিন্যাস করে তাদের ইলেকট্রন কি হয় পুনর্বিন্যাস হয় আর ধাতুর ক্ষেত্রে যেটা হয়ে যায় তারা একবারে দান করে ফেলে বুঝছো ধাতু কি করে ধাতু ইলেকট্রন একবারে দান করে ফেলে সো একটা একটা করে দান করে একটা করে দান করে তাই একটা একটা করে বৃদ্ধি পায় আর অধাতুর ক্ষেত্রে ইলেকট্রনের রিঅ্যারেঞ্জমেন্ট হয় পুনর্বিন্যাস হয় এই প্লাস ভেঙে একটা জোর ভেঙে বেজোর হয় এরকম আর কি ওকে ক্লিয়ার সো কি ব্যাপার একই জিনিস বারবার আসতেছে কেন এটা তো আগেই ছিল ও না এটা দেওয়ার পিছনে কারণ আছে সো এবার আমরা দেখাবো তোমার অরবিটাল চিত্রের সাহায্যে কিভাবে বন্ধন তৈরি হয় বুঝছো আমরা তো এতক্ষণ ইলেকট্রন শেয়ার দেখাইছি তাই না এবার আমরা শিখবো হচ্ছে অরবিটাল চিত্রের সাহায্যে বন্ধনের ব্যাখ্যা লিখো ভাইয়া নতুন টপিক
অরবিটাল চিত্রের সাহায্যে বন্ধন ব্যাখ্যা। আমরা আরেকটু অ্যাডভান্সড দিকে যাচ্ছি। অরবিটাল চিত্রের সাহায্যে আমরা এখন বন্ধনের ব্যাখ্যা করব। এতক্ষণ ধরে আমরা যোজনী শেয়ার করা দেখাইছি, তাই না? এখন বাস্তবে এই অরবিটাল গুলো কেমনে শেয়ার হয় এটা আমি দেখাবো, ঠিক আছে? আমিও ফার্মেসি নিয়ে পড়তে চাই, তাইলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবা, পজিশন 1000 প্রথম 1000-এর মধ্যে থাকলেই হবে, প্রথম 1000-এর মধ্যে থাকলেই হবে, ঠিক আছে? সো অরবিটাল চিত্রের সাহায্যে আমরা বন্ধনটা এখন ব্যাখ্যা করব। প্রথমে আমরা দেখব এই যে নাইট্রোজেন অণুর বন্ধন, এটা আমরা ইলেকট্রন বিন্যাস করে এইভাবে দেখাইছিলাম যে ভাইয়া একটা নাইট্রোজেনের মধ্যে একটা থাকে পেয়ার আর তিনটা থাকে আনপেয়ার, ঠিক আছে? বেজোড়, তিনটা থাকে বেজোড়, তাই না? এই বেজোড় ইলেকট্রন গুলাই তারা শেয়ার করার মাধ্যমে, এই বেজোড় ইলেকট্রন গুলা শেয়ার করার মাধ্যমে বন্ধন তৈরি করছিল, এটা আমরা সবাই জানি, তাই না? কিন্তু অরবিটাল গুলা তখন কেমন ছিল, এই অরবিটালের ছবিগুলো আমরা এখন দেখব। খেয়াল করে দেখো, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে 1s2, আমরা ভেতরকার ইলেকট্রন গুলা দেখাবো না, 2s2, 2p3। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই পি উপস্তরের মধ্যে যে তিনটা অরবিটাল আছে px, py, pz, তারা কিভাবে থাকে? ভাই আপনার পজিশন কত ছিল? 247 ঢাবিতে, 247। বলো এরা কিভাবে থাকে? px, py, pz এদের অবস্থান কেমন? না সংকরণ আজকে পড়াবো না, তো সংকরণ নেক্সট ক্লাসে, সংকরণ হচ্ছে নেক্সট ক্লাসে। ইয়েস, তারা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। সাবাস, তোমাদের মনে আছে তাইলে? দেখো ভাইয়া, px এটা যদি x অক্ষ বরাবর থাকে, py টা থাকবে y অক্ষ বরাবর, pz টা থাকবে z অক্ষ বরাবর। জাস্ট এইভাবে চিন্তা করতে পারো, xyz, এটা যদি হয় x, x y z, বুঝছো? এই তিনটা অক্ষ বরাবর এই অরবিটাল গুলো থাকে এবং প্রত্যেকের সাথে 90 ডিগ্রি কোণ মেনটেন করে থাকে, ঠিক আছে? যদি এটা তোমরা না বুঝো, তিনটা অক্ষ একে বোঝাই দেওয়া যায়। দেখো আমরা তিনটা অক্ষ আঁকি, এই হলো জেড অক্ষ, ধরে নাও এটা হলো ওয়াই অক্ষ, এবং তার সাথে লম্বা বরাবর আরেকটা থাকবে, যেটাকে আমরা বলতেছি এক্স অক্ষ। তোমরা ভেক্টরে আশা করি পড়ছো, তাই না? প্রত্যেকটা অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এটাকে বোঝা যায় এরা যে পরস্পর 90 ডিগ্রি কোণে সবাই আছে। এবার তুমি এই অক্ষ বরাবর অরবিটাল গুলাকে ফেলো। এই এক্স অক্ষ বরাবর ধরো এই পি এক্স অরবিটাল, জেড অক্ষ বরাবর পি জেড অরবিটাল, আর ওয়াই অক্ষ বরাবর পি ওয়াই অরবিটাল, ঠিক আছে? এরা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, ওকে? px, py, pz, pz, ওকে? সো এই অরবিটাল গুলাই এবার তারা শেয়ার করবে, বুঝছো? এই অরবিটাল গুলাই তারা শেয়ার করবে। খেয়াল করে দেখো, অরবিটাল মানে হলো তোমার ইলেকট্রন, বুঝছো? অরবিটাল মানে কি? ইলেকট্রন।
সো ইলেকট্রনগুলো যে জায়গায় থাকে, যেইভাবে ছড়ায় ছিটায় থাকে, ওই জায়গাটাকে আমরা অরবিটাল বলি। সো দেখা যায় যখন তোমার বন্ধন তৈরি হয় তখন এই অরবিটালগুলো একটা আরেকটার সাথে মিশে যায়, যেটাকে আমরা বলি অরবিটালের অধিক্রমণ। মনোযোগ, যেটাকে আমরা বলি অরবিটালের অধিক্রমণ। অধিক্রমণকে ইংরেজিতে বলা হয় সুপারপজিশন। সুপারপজিশন বিষয়টা কেমন দেখো, ধরো এই হলো একটা পিএক্স অরবিটাল, একটা পরমাণুর, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে তোমার একটা নাইট্রোজেনের পিএক্স অরবিটাল, ঠিক আছে? এর পাশে যে আরেকটা নাইট্রোজেন আছে তারও তো একটা পিএক্স অরবিটাল আছে, তাই না? উভয়েরই তো আছে। এরা যখন বন্ধন তৈরি করতে আসে তখন যে ঘটনাটা ঘটে, এই দুইটা অরবিটাল একসাথে এইভাবে মিশে যায়। কথা বুঝো, এটা একসাথে মিশে যায়। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ে পড়ানোর সময় বলছিলাম এই দুইটা অরবিটাল গুলো একসাথে কি হয়, মিশে যায়। ব্যাপারটা এমন হলো যে এই বন্ধু এতদিন পরে তোর সাথে আমার দেখা, দুইজন একসাথে কোলাকুলি করলো। ইয়েস, মুখোমুখি একদম অধিক্রমণ হয়। সো এই যে ইলেকট্রন ডেনসিটি দেখতেছো, এখানকার ইলেকট্রন ডেনসিটি দেখতেছো, একসাথে দুইজনই মিশে যায়। মিশে গেলে তখন কেমন হয় দেখো, এইখানে নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস, মনে রাখবা। সো এরা কাছাকাছি চলে আসলো, নিউক্লিয়াস গুলা কাছাকাছি চলে আসলো, এবং তাদের যত ইলেকট্রন আছে সব ইলেকট্রন দেখা যায় একদম মাঝামাঝি জায়গাতে চলে আসে। দেখো ইলেকট্রনগুলো এই সব জায়গাতে ছড়ায় ছিটায় ছিল, তাই না? সব জায়গাতে ছড়ায় ছিটায় ছিল। যখন এরা কাছাকাছি আসে এই ইলেকট্রনগুলো একসাথে দুইটা নিউক্লিয়াসের মাঝামাঝি জায়গাতে চলে আসে, তখন দেখা যায় দুই নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেছে। দুই নিউক্লিয়াসের মাঝামাঝি ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেছে। এখন তোমরা জানো যে নিউক্লিয়াস ছিল পজিটিভ চার্জ ধর্মী, নিউক্লিয়াস ছিল পজিটিভ, আর ইলেকট্রন হলো নেগেটিভ। তো দেখা যায় কি যে এই নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো এই দুইটা নিউক্লিয়াসকে ধরে রাখে একসাথে। তাহলে আমি আরেকবার বলি, ইলেকট্রন হলো পুরোটা একটা ক্লাউডের মতো, বুঝছো, মেঘের মতো। ইলেকট্রন কোনো বল না, কোনো মার্বেল না যে জাস্ট একটা মার্বেলের মতো ছোটাছুটি করবে, এরকম না। ইলেকট্রন হইলো এটা ওয়েভ, তরঙ্গ, বুঝছো, সে ছড়ায় থাকে। আমি কিন্তু এখানে একটা ইলেকট্রনকে দেখাচ্ছি, একটা ইলেকট্রন এই পুরো জায়গাতে যখন এইভাবে ছোটাছুটি করে তখন এই ইলেকট্রনের যে পথ, ইলেকট্রনের যে তোমার সঞ্চার পথ, ওই পথটাকে আমরা এইভাবে আঁকায় মানে এঁকে রাখি, ড্র করি, বুঝছো। এখানে জাস্ট একটা ইলেকট্রন, কিন্তু একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রনটাকেই আমরা একটা অরবিটাল হিসেবে দেখাই বা দেখাচ্ছি। সো এই অরবিটালের মধ্যে শুধু একটা না ভাইয়া, এই জায়গাতে দুইটা ইলেকট্রন থাকার মতো জায়গা আছে। তখন তারা যেটা করে, তার একটা ইলেকট্রন একটার সাথে একটা মিশায় দেয়। এই যে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই ইলেকট্রন দুইটা একসাথে দেখো মাঝখানে চলে আসে, এবং এই ইলেকট্রনগুলো তখন এই মাঝামাঝি জায়গাতে বেশি সময় ধরে অবস্থান করে। এটা এত সুন্দর কনসেপ্ট, আমি যখন পড়াই আমার নিজেরও ভালো লাগে যে আমি আরেকবার এটা নিয়ে চিন্তা করছি, বুঝছো, আরেকবার এটা নিয়ে আমি ভাবতেছি, আমার চোখে ভাসতেছে ইলেকট্রনগুলো মাঝখানে আছে, এই জায়গাতে ওরা বেশি সময় ধরে অবস্থান করতেছে। এই নিউক্লিয়াসের পজিটিভ চার্জের যে ক্ষেত্রটা আছে, এই পজিটিভ চার্জের ক্ষেত্রটা খুব আরাম করে ইলেকট্রনের নেগেটিভ চার্জের ক্ষেত্রের সাথে ধরে বসে আছে। তোমরা জানো হয়তোবা, এই তো প্লাস চার্জ বিশিষ্ট ক্ষেত্র, মাইনাস চার্জ বিশিষ্ট ক্ষেত্র, এদের মধ্যকার যে বলরেখাগুলো আছে, প্লাস চার্জ থেকে বের হয় মাইনাস চার্জে যে ঢুকে, প্লাস চার্জ থেকে বের হয় মাইনাস চার্জে যে ঢুকে, তাই না? এই বলরেখাগুলো এইভাবে কিন্তু কাজ করে, এর মাধ্যমে তারা একজন আরেকজনকে আকর্ষণ করে। এই যে বলরেখা, এই যে বলরেখা, এই যে বলরেখা, এই যে বলরেখা। সো এই প্লাস মাইনাসের মধ্যে এইভাবে কিন্তু আকর্ষণ তৈরি হয়। সো এই প্লাস চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসগুলা এই মাইনাস চার্জ বিশিষ্ট ইলেকট্রন বা এখানে যে অরবিটালের ওভারল্যাপিং হইলো, এই অরবিটালকে তারা দুজনেই ধরে রাখে। তো এটাকে সহজে এইভাবে বোঝানো যায় যে আমি যেন একটা হ্যান্ডশেক করছি। এই নাইট্রোজেন বলতেছি যে ভাই নাও, আমি তোমাকে একটা হাত বাড়ায় দিলাম,
ওই নাইট্রোজেনে বলতেছে ভাই নাও, আমিও আমার একটা হাত তোমাকে বাড়ায় দিলাম, দুইজনের হাতকে ধরে ফেললো। বুঝছো? এইভাবে ধরার মাধ্যমেই বন্ধনটা তৈরি হয়। এবং এই বন্ধনে খেয়াল করে দেখো, এই দুইটা অরবিটাল একদম মিশে গেছে একজনের সাথে আরেকজন, একদম মিশে গেছে একজন। আরেকটা অ্যানালজি দেখাই, মজা লাগবে জিনিসটা। দুই বন্ধু দুইটা শার্ট নিয়ে দর্জির কাছে গেছে, যে বলতেছে যে দর্জি, আমাদের দুইটা শার্ট একটা শার্টে কনভার্ট করে দাও, সে দুইটা শার্ট থেকে একটা শার্ট বানাও যাতে আমরা দুইজনেই পড়তে পারি। বুঝছো জিনিসটা? তো দর্জি তাদের দুইজনের জন্য একটা শার্ট বানাই দিল, তখন দুই বন্ধু একটা শার্ট একসাথে পরে নিছে। ওই শার্ট দিয়ে দুইজন একসাথে কি হয়ে গেল? আবদ্ধ হয়ে গেল। কথা বুঝছো? ব্যাপারটা এমনই হয়েছে। তো একদম একজন আরেকজনের সাথে মিশে গেছে। তো যে বন্ধনটা তৈরি হয়েছে, এই বন্ধনটাকে আমরা বলতেছি ভাইয়া সিগমা বন্ধন। এটাকে আমরা বলি সিগমা বন্ধন। ঠিক আছে? সিগমা বন্ধন। সো দুইটা অরবিটাল যখন মুখোমুখি অধিক্রমণ করে, একদম সামনাসামনি যখন ওভারল্যাপিং করে, তখন তাদের মধ্যকার এই ওভারল্যাপিংটা অনেক বেশি হয়। দুইটা নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রন ঘনত্ব অল্প জায়গাতেই সীমাবদ্ধ থাকে। এতে করে দুইটা নিউক্লিয়াস তাদেরকে খুব শক্তিশালীভাবে ধরে রাখতে পারে, এবং এতে করে নিজেরাও খুব শক্তিশালীভাবে শক্তভাবে আবদ্ধ হয়ে যায়। তো এই ধরনের অরবিটাল ওভারল্যাপিং এর মাধ্যমে বা অধিক্রমণের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় তাকে আমরা সিগমা বন্ধন বলি। বুঝতে পারছো? না ভাইয়া, এটা সংকরায়ন না, এটা জাস্ট অরবিটালের ওভারল্যাপিং, ইটস নট সংকরায়ন। ঠিক আছে? ওকে, সংকরায়ন ইহাকে বলে না। সংকরায়ন বলে ডিফারেন্ট ডিফারেন্ট অরবিটাল যখন একসাথে মিশ্রিত হয়, ওটাকে বলে সংকরায়ন। তোমরা বুঝো তো সংকর জাত মানে কি? যেটা ডিফারেন্ট জাত যখন একসাথে আমরা মিশিয়ে দেই, ওটাকে বলে সংকরায়ন, তাই না? ধরো দেশি গরুর সাথে অস্ট্রেলিয়ান গরুর জাত যখন মিশিয়ে দেওয়া হবে, তখন সংকর জাত তৈরি হবে, হাইব্রিড জাত তৈরি হবে। ধরো গাধার সাথে বা ঘোড়ার সাথে তুমি গাধার সংমিশ্রণ ঘটায় দিছো, তখন নতুন আরেকটা প্রজাতি তৈরি হবে, ওটাকে আমরা বলি সংকরায়ন। সে ঘোড়ার মতো দৌড়াইতে পারবে, আবার গাধার মতো ভারও বহন করতে পারবে। ঠিক আছে? যখন তোমার সেম টাইপের, এটাও পি অরবিটাল এটাও পি অরবিটাল, এটাকে আমরা সংকরায়ন বলি না, এটাকে জাস্ট আমরা ওভারল্যাপিং বলি। ঠিক আছে? ওকে, আমরা সিগমা বন্ধন দেখলাম। এখন অরবিটালের ওভারল্যাপিং আরেক ভাবে হইতে পারে, অন্য ভাবেও হইতে পারে। যেমন দেখো, আমরা মাত্র একটা বন্ধন তৈরি করা দেখাইছি। এই যে নাইট্রোজেনের পি এক্স অরবিটালের এই ইলেকট্রনটা, এই নাইট্রোজেনের পি এক্স অরবিটালের এই ইলেকট্রনটা। সো এই নাইট্রোজেনটা কি করলো? একটা মাত্র বন্ধন তৈরি করলো এতক্ষণে। এবং তোমরা জানো যে দুইটা পরমাণুর মধ্যে একটাই সিগমা বন্ধন থাকে, কখনোই একটার বেশি সিগমা বন্ধন থাকবে না। ঠিক আছে? সো সিগমা বন্ধন সবসময় কয়টা হয়? দুইটা পরমাণুর মধ্যে একটাই হয়। এই যে একটা সিগমা বন্ধন দেখাইছি। তো এখন আরো তো দুইটা ইলেকট্রন আছে, এই যে আরো দুইটা, এই যে আরো দুইটা তোমার অরবিটাল আছে, তারা কিভাবে অধিক্রমণ করবে? এই প্রশ্নটা এখন চলে আসবে যে ভাইয়া বন্ধন তো তৈরি করে তিনটা, তাহলে বাকি দুইটা কেমনে গঠিত হয়? বাকি দুইটা গঠিত হয় এইভাবে। দেখো, অলরেডি যখন তারা সিগমা বন্ধন তৈরি করে ফেললো, তখন তাদের কাছে আরো অরবিটাল আছে, এই যে আরো অরবিটাল আছে, এই একটা, এই একটা, যারা 90 ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে। তো ওরা কিভাবে বন্ধন গঠন করবে? তারা যেভাবে বন্ধন গঠন করে সেটা হইলো এইভাবে। দেখো, পাশাপাশি পাশাপাশি অধিক্রমণ। এই ইলেকট্রনগুলো আস্তে আস্তে তার সাথে যে যুক্ত হইতে থাকবে, এই ইলেকট্রন ক্লাউড গুলো আস্তে আস্তে পাশের অরবিটালের ইলেকট্রন ক্লাউডের সাথে মিলিত হইতে থাকবে। মিলিত হতে হতে দেখা যাবে ঠিক এরকম,
আমি এটা তোমাদের ইয়েতেও দেখাইছি, সিকিউ এমসিকিউ সলভিং ক্লাসে এটা আমি দেখাইছি। এই যে এর একসাথে 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 মিলিত হয়ে যায়, ইলেকট্রনগুলো একসাথে মিলিত হয়ে যায়, বুঝছো? এই অরবিটালগুলো এইভাবে বেঁকে একজন আরেকজনের সাথে মানে যুক্ত হইতে চায়, বুঝছো? সো এই পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে দেখো, এই যে লম্বালম্বি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাদেরকে আমরা বলি পাই বন্ধন। তাদেরকে আমরা কি বলি ভাইয়া? পাই বন্ধন। ঠিক আছে, এটা আর এই সিগমার মতো হবে না, মানে একদম একজনের সাথে আরেকজন মিশে যাবে, অতটাই স্ট্রং হবে না। ঠিক আছে, এটা কিছুটা দুর্বল হবে। এই জন্য আমরা বলি যে সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন, কিন্তু পাই বন্ধন হচ্ছে ভাইয়া দুর্বল বন্ধন। ঠিক আছে, ইস বাইভ্যালেন্টের মতো, অনেকটা বাইভ্যালেন্ট এর মতো অনেকটা কাঠামো তৈরি করে ফেলে। আমরা ডিএনএ তে দেখছো, ক্রোমোজোমে দেখছো। হ্যাঁ, এটা ওয়াইও হতে পারে, এটা জেডও হতে পারে, এটা পি ওয়াইও হতে পারে অথবা পি জেডও হতে পারে। সেম ভাবেই দুইটা এরকম ভাবে পাশাপাশি অধিক্রমণ করে। তো তোমাদের বইয়ে মনে হয় এরকম একটা ছবি দেওয়া আছে, তাই না? যখন মুখোমুখি অধিক্রমণ হয় ওটাকে আমরা বলি সিগমা বন্ধন, আর যখন এরকম পাশাপাশি অধিক্রমণ হয় এটাকে বলা হয় পাই বন্ধন। আশা করি তোমাদের সিগমা এবং পাই বন্ধন ক্লিয়ার হয়েছে। প্রতিভা ভাইয়া, আমার সমস্যাটা সলিউশনটা সেদিন দিলেন না ভাইয়া, ওইটা নিয়ে আমি আসলে সুযোগ পাই নাই। সারাদিনই দৌড়াদৌড়ির মধ্যে থাকি, তো সব সমস্যার সমাধান দেওয়ার মানে সুযোগ হয় না অনেক সময়। তো ইনশাল্লাহ আমি সময় করে তোর প্রবলেমটার একটা সলভ লিখে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লিয়ার ভাই। হায়ার ম্যাথে অপশনাল নিলে কি বুয়েটে এক্সাম দেওয়া যাবে? দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। অপশনাল নেওয়ার মেইন সাবজেক্ট নাও, তোমার প্লাস থাকতে হবে, জিপিএ 5 থাকতে হবে। তো এই তো দেখো, হ্যাঁ দীনবন্ধু ঠিক বলছো, যেমন টিন আর জিঙ্ক মিলে কাঁসা তৈরি করে, ব্রাশ কাঁসা, নট ব্রোঞ্জ। ব্রোঞ্জ হচ্ছে কপারের সাথে টিন মেশায় ব্রোঞ্জ হয়, মানে ওটাকে আমরা বলি আর কি সংকরায়ন। হাইব্রিডাইজেশন কি আজকেই পড়াবেন? না, হাইব্রিডাইজেশন আমরা নেক্সট ক্লাসে পড়াবো। আজকের ক্লাসে আমরা এগুলার মধ্যেই সীমাবদ্ধ থাকব। সো সিগমা বন্ধন মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে এইভাবে সিগমা বন্ধন হয়। এসএস ওভারল্যাপিং হতে পারে, এসপি ওভারল্যাপিং হতে পারে, তারপর হচ্ছে পিপি ওভারল্যাপিং হতে পারে। মনে রাখবা এসডি ওভারল্যাপিং কিন্তু হয় না। হ্যাঁ, এসডি ওভারল্যাপিং হয় না, এটা হবে না। যেটা হতে পারে পিডি ওভারল্যাপিং হবে, বাট এসডি ওভারল্যাপিং হবে না। মানে এস এর সাথে পি, পি এর সাথে ডি, এইভাবে একটা সিরিয়াল মেনটেন করে যাবে। ওকে, সিগমা বন্ধনের বৈশিষ্ট্য অলরেডি আমরা সব বলে ফেললাম। এগুলা পড়বা, হ্যাঁ এগুলো তোমরা রিডিং পড়বা। এবং দেখো দৃঢ়তার ক্রম, আমি কোনো কিছু বাদ রাখি নাই, ট্রাস্ট মি। তোমাদের যত আইডিয়া, যত টপিক, যত কনসেপ্ট আছে আমি সব রেখে দিছি। হ্যাঁ ভাই, আগে সিগমা বন্ধন পাই বন্ধন পড়তাম, বাট আজকে এটা আমরা ভেতর থেকে ফিল করতে পারছি। অ্যাকচুয়ালি তোমার মাথার মধ্যে এটাকে খেলাইতে হবে, তুমি ভিজুয়ালাইজ করতে শিখতে হবে, তখন কেমিস্ট্রি ভালো পারবা। এটাই আসলে কেমিস্ট্রি পড়ার নিয়ম। ঠিক আছে, কোনো কিছুই তুমি যদি তোমার চিন্তার জগতে প্রতিফলিত করতে না পারো, সেটা পরীক্ষা হলে লিখতে পারবা না, কারণ মুখস্থ করে আর কত, তাই না? এই তো পাই বন্ধন পাশাপাশি অধিক্রমণ হয়ে তারা উপরে নিচে একটা ইলেকট্রনের ক্লাউড তৈরি করে। ওকে, পাই বন্ধন সিগমা থেকে দুর্বল। পাই বন্ধনের বৈশিষ্ট্য, তারা এই সিগমা কাঠামোর সাথে 90 ডিগ্রি কোণে থাকে, এখানে বলা হয়েছে। পাই বন্ধন গঠনে এস অরবিটাল অংশ নিতে পারে না, কারণ এস অরবিটালের ওরকম দুইটা লোব নাই। সো পাই বন্ধন গঠন করার জন্য
দুইটা লোবের প্রয়োজন হবে, দুইটা লোব লাগবে, বাট এস এর মধ্যে কোনো দুইটা লোব নাই, এই জন্য পাই বন্ধন গঠন করতে পারে না। ওকে, এদের পার্থক্য দেওয়া হলো, পার্থক্যটা পড়বা। সমযোজী বন্ধন আমরা ব্যাখ্যা করে ফেললাম। সন্নিবেশও তো পড়াইছি তাই না? সন্নিবেশও মনে হচ্ছে যেটা আমি পড়ায় ফেলছি। সন্নিবেশ সমযোজী বন্ধন, যখন কোন একটা অ্যাটম একাই দুইটা ইলেকট্রন দিয়ে অন্য কাউকে সহায়তা করবে, ওটাকে আমরা বলছিলাম সন্নিবেশ সমযোজী বন্ধন। যেমন দেখো বোরন ট্রাইফ্লোরাইডে একটা অরবিটাল ফাঁকা থাকে, তখন নাইট্রোজেন তার দুইটা ইলেকট্রন একাই শেয়ার করার মাধ্যমে যে বন্ধনটা তৈরি করে তাকেই বলা হয় সন্নিবেশ বন্ধন। ঠিক আছে, তোমাদের টাইম কিন্তু 12:30 পর্যন্ত, সো আমাকে বললো না যে ভাইয়া ছুটি দেন ছুটি দেন, সময় যখন শেষ হবে আমি তখনই ছুটি দিব। ওকে, সন্নিবেশ সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য, একাই দুইটা ইলেকট্রন দান করবে এবং যে ইলেকট্রন দিবে তাকে আমরা বলি লিগ্যান্ড, তাকে আমরা কি বলি? লিগ্যান্ড বলি। আর যে কিনা গ্রহণ করবে তাকে আমরা গ্রহিতা গ্রুপ বলি। ঠিক আছে, একসেপ্টর গ্রুপ। আর যে ইলেকট্রন দেয় তাকে আমরা লিগ্যান্ড বা ডোনার গ্রুপ বলি, ডোনার আর হচ্ছে একসেপ্টর। তো সন্নিবেশ বন্ধন অনেকটা একক সমযোজী বন্ধনের সাথে তুলনীয় বা সমতুল্য, কারণ সে তো একাই দুইটা ইলেকট্রন দিচ্ছে, তাই তো? দুইটা ইলেকট্রন দিয়েই তো একটা বন্ধন তৈরি হয়। সো এটা একক সমযোজী সিগমা বন্ধনের সাথে সমতুল্য। মনে রাখবা সন্নিবেশ বন্ধনগুলো সব কোন ধরনের বন্ধন? সিগমা বন্ধন। সো এগুলা মাথায় রাখো, সংকরায়ন পড়াইতে যে ইজিয়ার হবে, না বুঝলে বইলো। ঠিক আছে, এই একক সমযোজী বন্ধনগুলো সব সিগমা বন্ধন। তো সন্নিবেশ বন্ধনযুক্ত যৌগসমূহ প্রকৃতপক্ষে সমযোজী যৌগের ধর্ম প্রদর্শন করে। সো ওই সন্নিবেশ বন্ধনটা যেহেতু সমযোজী বন্ধনের অনুরূপ, তাই এটাকে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধনও বলি। কথা বুঝছো? মাথায় কি ঢুকতেছে? তাই এটাকে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধনও বলি, বাট এটা কোনো সমযোজী বন্ধন না, মনে রাখবা। এটা হচ্ছে শুধু সন্নিবেশ বন্ধন, বাট যেহেতু বন্ধনের বৈশিষ্ট্য প্রায় সেম, সেই জন্য অনেক সময় আমরা সন্নিবেশ সমযোজী বন্ধনও বলে ফেলি, এই আর কি। ওকে, সো এই জায়গায় তোমরা একটা জিনিস পড়বা, সেটা হলো আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম কিনা জানি না, কোন যৌগের মধ্যে কয়টা করে বন্ধন আছে। যেমন দেখো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যৌগে বা অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগে কয়টা বন্ধন আছে, কয় ধরনের বন্ধন আছে। তারপরে NH3 BF3 যৌগের মধ্যে কয়টা বন্ধন আছে, কয়টা করে আছে, এগুলো তোমরা একটু জানবা। হ্যাঁ, জানবা। হ্যাঁ, ক্লিয়ার। 3 ধরনের বন্ধন কয়টা করে আছে, এইভাবে এগুলা পরীক্ষায় আসবে, কিন্তু পরীক্ষায় আসবে। ওকে ওকে, সন্নিবেশ সমযোজী বন্ধন। সো এখানে আমি এটার অ্যান্সারও দিয়ে দিছি, অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কয়টা করে বন্ধন আছে। তো আমি ট্রাই করছি এখানে সবকিছু দিয়ে দেওয়ার জন্য। তো এখানে আরো কয়েকটা যৌগ দেওয়া আছে, তোমরা দেখবা। হ্যাঁ, একটু ঘেটে ঘুটে দেখবা। পারবা তো নাকি আমাকে বলে দিতে হবে আবার? আই থিঙ্ক নিজেরা একটু ঘাটলি ঘুটলে এটা পাবা। এটা বেশি ইম্পর্টেন্ট, তারপরে এটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে, এগুলো ইম্পর্টেন্ট, বুঝছো? তোমরা অবশ্যই এটা ডাউনলোড দিবা, ডাউনলোড দিয়ে দেখবা। হ্যাঁ, আর সর্বশেষ আমাদের হাতে আছে ধাতব বন্ধন। সর্বশেষ ধাতব বন্ধন, আমাদের আর 5 মিনিট টাইম আছে, 5 মিনিটে আমরা ধাতব বন্ধনটা আলোচনা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। খেয়াল করে দেখো, কঠিন ধাতব খণ্ডে ধাতুর পরমাণু সমূহ পরস্পরের সাথে যে বল দ্বারা নিজেদের সাথে যুক্ত থাকে ওটাকে আমরা ধাতব বন্ধন বলি। মজার বিষয় হচ্ছে দেখো, আয়নিক বন্ধনের মধ্যে একজন দেওয়ার ছিল আর একজন নেওয়ার ছিল। সমযোজী বন্ধনের মধ্যে দুইজনই দিতে পারতো বা শেয়ার করতে পারতো, তাই না? বাট ধাতব বন্ধনের মধ্যে কি, শেয়ার করার মতো তো কেউ নাই, আবার নেওয়ার মতো কেউ নাই, সবাই খালি দিতে চায়। সো তখন যে ঘটনাটা ঘটে, তখন এরকম একটা ঘটনা ঘটে। আমি একটা ছবি এঁকে তোমাদেরকে দেখাই, ছবিটা এঁকে তোমাদেরকে দেখাই। এটাকে ধরে নাও একটা ধাতব খণ্ড। তো এটা যদি ধাতব খণ্ড হয়, সোডিয়াম ধাতুর খণ্ড আমরা ধরে নিচ্ছি,
সোডিয়াম পরমাণু তো প্রত্যেকেই একটা করে ইলেকট্রন দান করতে চায়, তাই না? একটা করে ইলেকট্রন দান করবে আর ইলেকট্রন মুক্ত হয়ে যাবে। সো প্রত্যেকটা ধাতুই দেখা যায় একটা একটা করে ইলেকট্রন দান করে পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হয়। এদেরকে আমরা বলি অ্যাটমিক কোর বা পারমাণবিক শ্বাস। এদেরকে আমরা অ্যাটমিক কোর বলি, অ্যাটমিক কোর বলি। আর এই কোরের চারপাশে দেখো ইলেকট্রনগুলো ছড়ায় ছিটায় থাকে, এবং তখন এই প্লাস এবং মাইনাস ইলেকট্রনকে প্রত্যেককে আকর্ষণ করতে থাকে। আমি আবারও বলি, এই ইলেকট্রনগুলোকে প্রত্যেকটা এই পজিটিভ চার্জ বিশিষ্ট অ্যাটমিক কোর আকর্ষণ করতে থাকে। এই আকর্ষণ করার ফলেই এই ধাতব বন্ধনের উদ্ভবটা হয়। এবং এই থিওরিটা এত সুন্দর, এটা দিয়ে আমরা ধাতুর সবগুলা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, রাকিবের প্রশ্নটা দেখি ভাইয়া, এস অরবিটাল পাই এবং সিগমা বন্ধন এ কিভাবে দেখা যাবে? কারণ এস অরবিটাল তো সার্কুলার। এস অরবিটাল, তোমার প্রশ্নটা বুঝি নাই রে বাবা রাকিব, বুঝি নাই তোমার প্রশ্নটা। হ্যাঁ, আপাতত বোর্ড কোশ্চেন সলভ করলেই হবে। তো এই থিওরিটা এইভাবে ব্যাখ্যা করা হয়েছে, দেখো, ইলেকট্রন গ্যাস মতবাদ বা ইলেকট্রন সাগর মতবাদ। এখানে ইলেকট্রনের সাগর তৈরি হয় এরকম। এই মতবাদ অনুসারে ধাতব কেলাসে ধাতুর পরমাণু সমূহ এদের যোজ্যত স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন বা পারমাণবিক শ্বাস তৈরি করে। এই অ্যাটমিক কোরগুলোর মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সৃষ্টি হয় বলে এরা নির্দিষ্ট স্থানে সুশৃঙ্খলভাবে অবস্থান করে। এদের মধ্যবর্তী স্থানসমূহে ইলেকট্রন সমূহ দেখা যায় সঞ্চরণশীল অবস্থায় থাকবে। এইভাবে মুক্ত এবং সঞ্চরণশীল ইলেকট্রন দ্বারা ধাতুর পরমাণু সমূহ যে বন্ধনে আবদ্ধ থাকে তাকেই ধাতব বন্ধন বলা হয়। এটা কিন্তু খুবই সহজ, এবং এই থিওরিটা দিয়ে আমরা ধাতুর সবগুলা বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করি। খেয়াল করো, ধাতুর প্রত্যেকটা পরমাণু এইভাবে ইলেকট্রন দান করে অ্যাটমিক কোরে কনভার্ট হয়ে যায়, আর চারপাশে প্রচুর 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 মুক্ত ইলেকট্রন তৈরি করে। প্রচুর মুক্ত ইলেকট্রন, মনে হয় যেন ইলেকট্রনের সাগর তৈরি হয়ে গেছে। ইলেকট্রনের যেন সাগর তৈরি হয়ে গেছে। এই সাগরের মধ্যে অ্যাটমিক কোরগুলা নিমজ্জিত আছে। বুঝা গেল? এত এত ইলেকট্রন চারপাশে আছে যেন ইলেকট্রনের একটা সাগর তৈরি হয়েছে, আর ওই ইলেকট্রন সাগরের মধ্যে অ্যাটমিক কোরগুলা যেন নিমজ্জিত অবস্থায় আছে। ঠিক এইভাবেই ধাতব বন্ধনটা তৈরি হয়। ধাতব বন্ধনটা তৈরি হয়, ঠিক আছে? এবং এর দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি কেন যে ধাতু ইলেকট্রন বা তড়িৎ পরিবহন করে। যেহেতু মুক্ত ইলেকট্রন আছে, তাই ধাতু তড়িৎ পরিবহন করতে পারে। এই মুক্ত ইলেকট্রন থাকার কারণে ধাতু তাপও পরিবহন করে। তাপ পরিবাহী, এই সবগুলোর ব্যাখ্যা স্লাইডে লেখা আছে। এই মুক্ত ইলেকট্রনগুলোর কারণে ধাতু ঘাতসহ হয়ে থাকে। ঘাতসহ, ঘাতসহ মানে তুমি আঘাত করলে ধাতুটা ভাঙবে না, কিন্তু ডিফারেন্ট শেপ নিয়ে থাকবে। ধরো তুমি এদিক দিয়ে আঘাত করলা, ধাতুটাকে আঘাত করলে এই ইলেকট্রন এবং অ্যাটমিক কোর এই জায়গা থেকে অন্য জায়গায় সরে যাবে, কিন্তু এটা ভাঙার কোনো চান্স নাই। বুঝছো? সরে গেলে ধাতুর এই কর্নারটা কি হয়ে যাবে? স্মুথ হয়ে যাবে, বা এই কর্নারটা থাকবে না, তার শেপ চেঞ্জ হয়ে যাবে। সো এই ইলেকট্রন সাগর মতবাদ দিয়েই আমরা ধাতুর সবগুলা বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করতে পারি, যেমন ধাতুর ঔজ্জ্বল্য, ধাতুর নমনীয়তা বা ঘাত সহনশীলতা, তারপরে ধাতুর তড়িৎ পরিবাহিতা, ধাতুর তাপ পরিবাহিতা, ধাতুর ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা, এই সবগুলা বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা করতে পারি। তো যেদিন তোমরা সুন্দর করে ব্যাখ্যা করতে পারবা, ওই দিন আসলে বুঝবা যে তুমি কেমিক্যাল বন্ড জানো। ঠিক আছে? না, ধাতুকে খুব সহজে ভাঙা যায় না। ডি ব্লকের মৌলগুলা সব ধাতু। ডি ব্লকের মৌলগুলা সব ধাতু। না, রাকিব একরকম দেখা যাবে না। এস এবং পি এর মধ্যকার যে এটা হবে ওটা একটু আলাদা হবে, আমি দেখাচ্ছি, দাঁড়াও। সো আমরা আজকে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা পড়লাম, যা শিখলাম, সেটা হলো তোমার ভ্যালেন্স বন্ড থিওরি এবং অরবিটালের অধিক্রমণ। আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এই দুইটাই ছিল, বুঝছো? অরবিটালের অধিক্রমণ। সো পিপি এর অধিক্রমণ তো আমরা দেখলাম, তাই না? অনেকটা এরকম হবে।
পিপি ওভারল্যাপিং। আর যদি এস এস এর ওভারল্যাপিং হয় তাহলে দেখা যায় কি যে এই দুইটা নিউক্লিয়াস এর চারপাশে এই তো এইভাবে এরা যদি তোমার নিউক্লিয়াস হয় তো এইভাবে ইলেকট্রনগুলো তারা শেয়ার করে, এটাকে আমরা বলি এস এস ওভারল্যাপিং। ঠিক আছে, এস এস ওভারল্যাপিং বলি। আর এস পি এর যখন হবে, এস এবং পি এর যখন হবে তখন ব্যাপারটা হয় এরকম, এই যে একটা এস অরবিটাল আর আরেকটা পি অরবিটাল, এদের মধ্যকার অধিক্রমণটা হয়ে যায় এরকম, এই যে দেখো এরকম আর কি, এই যে এরকম হয়। ঠিক আছে, এরকমটা হয়, অর্থাৎ মাঝখানে ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি। সো পি অরবিটালটা অনেকটা এই তো এস এর সাথে মিলে গেছে, আর এস এর চারপাশে তো ইলেকট্রন ডেনসিটি আছেই। বুঝা গেল? আমি আরেকবার একটু এঁকে দেখাই। এটা হলো ধরো এই পরমাণু নিউক্লিয়াস, আর এটা হলো অন্য পরমাণু নিউক্লিয়াস। সো এস এর চারপাশে ইলেকট্রন ডেনসিটি এটা পি এর সাথে মিলে যাবে, পি এর সাথে মিলে যাবে, আর বাইরে খুব বেশি একটা ইলেকট্রন থাকবে না, অল্পই ইলেকট্রন থাকবে। সবকিছু এইখানেই চলে আসবে। বুঝা গেল? সো পিপি অধিক্রমণটা সব থেকে সুন্দর হয় যেহেতু এরা একদম সিমেট্রিক, এরকম হয়ে যায়। আর এস এস ওভারল্যাপিংটা এরকমই সিমেট্রিক থাকে। আর এসপি এর ক্ষেত্রে যেটা হয় একদিকে একটু বেশি মোটা হয়ে যায় আর একদিকে একটু চিকন থাকে। সো এই জায়গাতে এস ছিল, তাই না? ঠিক এরকম এস পি ওভারল্যাপিং হইল। এইভাবে ইলেকট্রনগুলো চারপাশে বিন্যস্ত থাকে। মেজবাহুল ইসলাম, ক্ল্যাথরেট যৌগ, এটা নিয়ে তুমি বুঝো নাই না? ক্ল্যাথরেট আগামী পর্বে আমরা কি শিখব? আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ শুরু করব সংকরায়ন। এবং আগামী 2 ক্লাস ধরে এটাই চলতে থাকবে, 2টা ক্লাস জুড়ে। এক ক্লাসে আমরা সংকরায়ন শেষ করতে পারবো না, 2টা ক্লাস লাগবে। ঠিক আছে, নেক্সট 2টা ক্লাস জুড়ে আমরা সংকরায়ন শেখাবো। ঠিক আছে, এই তো আজকে আমরা দাদুরা জানতে চাই না আমি কোনো সেশনের আয়োজন করতে পারছি না, কারণ অলরেডি আমাদের টাইম শেষ। আমরা সবাই গোসল করে নামাজের জন্য প্রিপেয়ার্ড হব। অসুস্থ থেকেও ফুল ক্লাস করছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই আগ্রহটাই আমাদেরকে আরো বেশি আগ্রহী হইতে হেল্প করে। এবং আমি আশা রাখবো যে আজকে যে টপিকগুলো পড়ানো হয়েছে তোমরা সবাই ঠিকঠাক বুঝছো এবং এটা ফিল করতে পারছো। এবং ইন ফিউচারে যখন তুমি বইটা পড়বা তোমার জন্য এটা ইজিয়ার হবে। এবং প্রত্যেককে অবশ্যই একটা কাজ করতে হবে, পুরা নোটটা তোমাকে লিখতে হবে। আমি যে যে জায়গায় লিখছি সবগুলা লেখা তোমাকেও লিখতে হবে। হ্যাঁ, আপনার ক্লাস খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, আবার আগামীকাল দেখা হবে।